ফুর্তি দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM. Bhoot FM. The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং যা হয় আর কি, যেহেতু আমরা আজকে স্টুডিওতে নেই, স্টুডিওর বাইরে, সুতরাং একটু দেরি করেই শুরু করতে হলো কিছু ঝামেলার কারণে। আমরা কোথায় আছি শুরুতে আপনাদের জানিয়ে দিতে চাই। আমরা যে জায়গায় আছি সেই জায়গায় প্রথমেই বলবো যে অনেক ঠান্ডা, এবং সেই জায়গায় আমরা একদম মেঘনা নদীর পাড়েই বলতে গেলে বসে আছি, এবং তার পাশে একটা জায়গা, যে জায়গাটার নাম সোনারগাঁয়ের কোনো একটা জায়গা, সোনারগাঁ নারায়ণগঞ্জে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা সবকিছু জানাবো আপনাদেরকে। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে সহযোগিতা করবেন। আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো অন্যরকম, ওই গ্রামীণফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর, এবং আশা করছি যে আজকের এই শোটা আপনারা এনজয় করবেন। আপনাদের বহুদিন থেকে আমরা বলে আসছি, আমরা প্রতিনিয়তই আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের শোকে নানাভাবে পরিবর্তন করছি। আপনারা ঠিক যেভাবে চান সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং আমরা বলেছিলাম যে এই মাসেই আমরা ঢাকার বাইরে কোথাও যাব, এবং আমরা ঢাকার বাইরে চলে এসেছি একটা ভয়ঙ্কর জায়গায়। সেই প্রসঙ্গে যাওয়ার আগে শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে আপনারা SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@RADIOFOORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের সাথে ফেসবুক কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhootfm.prasan। যাই হোক, অনেক কথা হলো এবং নিয়ম কারণ আমরা সবই জানলাম, এবং আমি সত্যিই সরি বলছি যারা এই সপ্তাহে আমাদেরকে SMS করেছিলেন, এই সপ্তাহে আমাদের যারা ইমেল করেছিলেন তাদেরকে আমরা এই সপ্তাহে ডাকতে পারিনি, কারণ আমরা ঢাকার বাইরে এসেছি একটা আউটডোর শো করতে। ইনশাআল্লাহ নেক্সট উইকে আপনারা আসবেন, এবং আমি বলছি যে আপনারা অনেক অনেক ভালো ভালো সব ঘটনা এবার পাঠিয়েছেন, এবং চমৎকার একটা এপিসোড আগামী সপ্তাহে আপনাদের উপহার দিতে পারবো সেই আশা রাখি। শুরুতে জানিয়ে দিই আমরা যে জায়গাটায় রয়েছি সেই জায়গা নিয়ে অনেক ঘটনা রয়েছে। এখানকার এলাকাবাসীদের সাথে আমরা কথা বলবো, এবং আমরা কথা বলবো আমাদের যে সমস্ত অতিথিরা আজকে এখানে এসেছেন, বন্ধু গ্যারাজের সদস্যদের সাথে কথা বলবো, ভূত এফএম এ যারা গেস্ট রয়েছেন তাদের সাথে কথা বলবো, এবং একে একে আমরা সব ঘটনা শুনবো। এবং এই এলাকায় একজন হুজুর ছিলেন, এবং তিনি একজন খুবই সম্মানিত ব্যক্তি। আমি তার নামটাও একটু পরে বলবো, আমি আগে বলি যে কি হয়েছিল। বলা হয়ে থাকে এরকম যে তিনি তার অনেক স্টুডেন্ট ছিল, তিনি শিক্ষক ছিলেন এবং তার অনেক স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে অনেকেই ছিলেন জিন, এবং সেই জিনদের মধ্যে
তার অনেক স্টুডেন্ট ছিলেন এবং তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তিনি তার সময়ে বিভিন্ন মানুষের উপকার করেছেন, বিভিন্ন মানুষের চিকিৎসা করেছেন, কিন্তু সেই চিকিৎসা করতে গিয়ে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত মানুষের চিকিৎসা করেছেন সেই সমস্ত মানুষের শরীর থেকে যে সমস্ত জিনদের তিনি দূর করেছেন তারা এখনো এখানে নানান ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং কি ধরনের ঘটনা ঘটাচ্ছে সেগুলো আমরা জানবো। আমরা ঠিক একদম সেই জায়গাটাতেই বসে আছি কিন্তু, যার পাশে রয়েছে একটা মাজার এবং এখানে তার পাশে রয়েছে মেঘনা নদী এবং এই জায়গাটা এখনো পর্যন্ত মেঘনা নদীর কবলে কিন্তু নেই। আমরা কথা বলবো শুরুতেই এই এলাকার যার বাসায় আমরা এসেছি তার ছেলে মোহাম্মদ বজলুল হকের সাথে, যিনি একজন ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিলেন, ছাত্র জীবন সেখান থেকে শেষ করেছেন, এরপরে চাকরি জীবন এবং যখন মুক্তিযুদ্ধের ডাক এসেছে তিনি সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সেখানে কমান্ডার ছিলেন তিনি মুক্তিযুদ্ধের। তো এরকম একজন মানুষকে পেয়ে আমরাও খুব হ্যাপি। আমরা শুরুতে তার কাছ থেকে জানতে চাইব এই এলাকার কিছু ঘটনা এবং আমি দেখব আপনার শুরুতে আপনার নামটা সবাইকে বলবেন, সবার সাথে আপনি একটু পরিচিত হতেন। আমার নাম কারি মোহাম্মদ বজলুল হক। আপনি এই এলাকার বাসিন্দা, একসময় এই এলাকাতেই ছিলেন, এখন মনে হয় নারায়ণগঞ্জে আছেন। আমি এটাই আমার বাড়ি, আমি এখানে আছি। আমি যদিও শহরে থাকি কিন্তু আমার ক্লোজ কানেকশন আছে এইখানের সঙ্গে। আচ্ছা, আমি এইখানে এসে দেখলাম যে এই এলাকাটাতে আপনি বলছেন যে আমরা যার নামে কথা বলছিলাম তিনি হচ্ছেন আলহাজ কারি মোহাম্মদ আলী হুসাইন। জি জি, আপনার বাবা। জি, আপনার বাবা। এবং আপনি বলছিলেন যে এই এলাকাতে তার তিনি যে মাদ্রাসায় শিক্ষকতা করতেন সেখানে শুধুমাত্র মানুষই না, অনেক জিনরাও লেখাপড়া করতেন এবং তিনি মুহূর্তের মধ্যে, আপনি এই যে বলছিলেন যে তার কাছে অনেক অসুস্থ মানুষ আসতো, যেমন একটা পাগলের ঘটনা বলেন, শিকল পরানো একজন পাগল কোন একটা সময় তার কাছে এসেছিল। একটু ঘটনাটা আমাদের বলবেন কি হলো? আচ্ছা, শুধু একটাই না, আরো অনেক ঘটনা আছে। এখন এমনই হতো, মানে ওনার অবস্থাটা এমনই ছিল, উনি ঠিক সাধনার কারণে উনি মক্কা থেকে আসছিলেন, যদিও অরিজিনালি উনি এই বাংলাদেশের বংশোদ্ভূত। 3 বছর বয়সে চলে যান। 3 বছর বয়সে চলে গেছিলেন এই দাদাজির সঙ্গে। সেখানে মক্কাতে গিয়ে মেসফালা ওনারা মানে বাড়িঘর করেছিলেন, সেখানেই পড়াশোনা করছেন। সলুতি একটা মাদ্রাসা, ওখানে পড়াশোনা করে এরপরে বাংলাদেশে যখন চলে আসলেন হাজিদের সঙ্গে ওয়াদার কারণে উনি চলে আসছিলেন, স্বপ্ন দেখে এখানে চলে আসলেন এবং ওনার অরিজিনাল বাড়ি ছিল যেখান থেকে তিনি 3 বছর বয়সে ওনার আব্বার সঙ্গে গিয়েছিলেন, সেই নারায়ণগঞ্জের প্রান্ত দেশ থেকে সৈয়দপুর থেকে চলে গিয়েছিলেন, কিন্তু উনি ওখানে আর ব্যাক করেন নাই, ওই এলাকা তার ওঠেন নাই। এই সোনারগাঁয়ের এই এলাকার এখানে যেখানে আমরা বসে কথা বলছি কোরবানপুর দরবার, সেখানে উনি ব্যাক করলেন। কেন? ওয়াদা ছিল এখানে উঠবেন। তো উনি এতটুকুই আধ্যাত্মিকতা ওনার অর্জিত হয়েছিল বা উনি এত কিছুই করেছেন যে ওনার অভিজ্ঞতায় উনি জিনেরা তার কথা শুনত, এইভাবে তিনি চিকিৎসাগুলো করতেন। উনি দেখা যেত যে একেবারেই বদ্ধ পাগল, 10 বছরের পাগল, সব জায়গা থেকে ব্যর্থ হয়ে ওনার কাছে নিয়ে আসছে। উনি বসে থেকে উনি সেই জিনটাকে তলব করতেন, কথা বলতে থাকতো। রুগী তখন কথা বলতে বলতে এমন এক সময় যেত, বোঝা যেত যে এইটা রুগী আর কথা বলছে না, এখন জিন কথা বলছে। তখন বলতে বলতে উনি জিনকে সামনে, আমি নিজে দেখেছি, কাঁসার যে মানে গ্লাস ছিল, কাঁসার গ্লাসের মধ্যে পানি রেখে উনি দম করে মানে ফুক দিয়ে ওখানে বসাই দিত যে বসো। এরপরে দেখা যেত যে মানে রোগী আসছে, সে কখনো কোনো কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন জানতো না, বসার সমানে কোরআন তেলাওয়াত করছে। এবং আরেকজন পাগল নিয়ে আসছে যে কোনোদিন কোনো সঙ্গীত বলতে কিছুই জানে না, গান জানে না, সমানে গান শুরু করেছে। এখন যখন এরকম হইতো তো উনি বসায় রেখা সেই জিনটাকে উনি ওখানে হাজির করতেন। এবং এগুলি ঘটছে আমাদের একেবারেই বরাবর, 1 দিন 2 দিন সাডেনলি কোনো ঘটনা নাই, একেবারে রেগুলার প্রায়ই ঘটতো এরকম। নিয়ে আসলে পরে উনি এখানে দেখছো, তার কাছ থেকে তার কাছে জবাব নিত, তুমি কতদিন ধরে এই করেছো? বল অতদিন ধরে তার সঙ্গে সঙ্গ দিছে। কখন কিভাবে তুমি করলা? বল সে একদিন আসছিল, যেমন এক নববধূ, যেমন নববধূ, এইটা আমার বাড়িতেই করছে। নববধূ আমার বড় ভাবি, উনি মাত্র বিয়ে হয়েছে, সামান্য কয়েকদিন গেছে, উনি শেষ রাত্রে আজানের আগে গোসল করতে ঘাটলে আসছে, এই যে পাশের যে ঘাটলা মেঘনা নদীর ঘাটলে, উনি ঘাটে আসছেন। হঠাৎ করে উনি চেষ্টা করলেন যে লাভ দিলেন, আস্তে করে ঝুপ করে পানিতে পড়বেন, নতুন বউ
লজ্জা নিয়ে সে আসছে যেন মসজিদের লোকজন আসার আগে, আজানের আগে সে গোসল করে আবার ফিরে যেতে পারে। এই অবস্থায় আসছে, উনি পানিতে নামবেন, হঠাৎ করে দেখলেন যে পানিতে নামতে গিয়ে উনি পানিতে নামলেন না, কে যেন ওনাকে ধরে ফেললো এবং ওনাকে আস্তে করে মানে হাওয়ায় ভাসিয়ে দিল। আপনি বলছিলেন যে একটা বাচ্চা সে মানুষকে যেভাবে নেয় এভাবে, হ্যাঁ, একটা বাচ্চাকে যেভাবে কোলে তুলে নেয় এইভাবে দুইটা হাত তাকে মানে কোলে তুলে নিল একটা বাচ্চার মতন, তুলে নিয়ে হাওয়ায় ভেসে গেল। উনি অনেক চিৎকার করার চেষ্টা করলেন এবং উনি ডাকার চেষ্টা করলেন। উনি বুঝতেছেন যে উনি কোথায় যাচ্ছেন, বেঁচে যাচ্ছেন। উনি মনে হলো স্বপ্নে মানুষ যেভাবে ভাসে, আমি বেঁচে যাচ্ছি, দুটা হাত আর একটা বিরাট ফিগার সামনে দেখতে পাচ্ছেন যে উনি বুঝতে পারছেন যে সামথিং মানে অলৌকিক কিছু আর কি, সুপার ন্যাচারাল কিছু, যেহেতু উনি হুজুরের বাড়ির বউ, উনি এই গল্প এখানে এসে দেখছে শুনছো, তো উনি সেটা ভাবতেছেন যে আমার কোথায় নিয়ে যাচ্ছে। তো আমাদের যে পাশে যে গোরস্থান, উত্তর দিকেই গোরস্থান, সেই গোরস্থানের পাশেই বড় তেঁতুল গাছ একটা ছিল। প্রথম নিয়ে ওখানে মানে তাকে এমন ভাবে শোয়াই দিল যে তেঁতুলের ডালগুলি প্ল্যাটফর্মের মতো হয়ে গেল। আচ্ছা। তো সেখানে রাখার সঙ্গে সঙ্গে ভাবি বলতেছেন যে আমি তো ওখানে এমন ভয় হচ্ছে আর কিন্তু আমি শব্দ করতে পারতেছি না, শুধু তার কাছে সারেন্ডার হয়ে গেছি, শব্দ আসছে না। তো সেখানে যখন রাখলো কিছুই বুঝলাম না, সেই বড় দুটো হাত আবার আমাকে ওখান থেকে ঝট করে তুলে আবার এদিকে মানে হাওয়ায় ভেসে আবার এদিকে দক্ষিণ দিকে আবার আসা শুরু করলো। অর্থাৎ আমাকে এনে এখানে হুজুরের যে ছিল ঘোড়া রাস্তা বলছিল, ঘোড়া রাস্তা বলের এই চালের উপরে আমাকে আস্তে করে খুব যত্নের সঙ্গে মোহাব্বতের সঙ্গে, মনে হয় ভাবি বলছিল অ্যাজ ইফ এটা মানে ভয় পেয়ে গেছে আমাকে, যে দুটা বড় হাত আমাকে কোলে করে নিয়ে গেল, সেই সত্তা, সেই মানে অস্তিত্বটা মনে হয় কিছুটা ভীত হয়ে গেছে, আমাকে এখানে রাইখা চলে গেল। সকালবেলা খোঁজ বউকে পাওয়া যাচ্ছে না, ফজরের আজান চলছে একদিকে, আরেকদিকে চলছে। তারপরে হুজুর বলল যে ঠিক আছে তোমরা একটু চুপ করো, ফেরত আসবে সে, বাধ্য, সে কোথায় যাবে। তারপরে দেখা গেল তোমরা কাছে খোঁজো। তারপরে কাছে খুঁজতে দেখা গেল গোড়া রাস্তা বল, এখন আমরা যেখানে বসে আছি এর পাশেই তো গোড়া রাস্তা বলটা, সেখানে দেখা গেল সারি উঠতেছে হাওয়ার মধ্যে। তারপরে তাকে যখন নামায় আনলো তখন সে বলল যে আমাকে যে নিয়ে গেল আবার এখানে যে পৌঁছায় দিল, এই সময়টার পর নিয়ে যাওয়ার সময় তার ভয়ঙ্কর রূপ, আমার সঙ্গে তার ব্যবহারটা অনেকটা মানে জবরদখলকারীর মতো, কিন্তু যখন ফেরত নিয়ে আসলো আমার প্রতি খুব সে মানে এক সফট ব্যবহার করলো, পারে তো আমার কাছে মাপ চেয়ে আমাকে রেখে যায়। পরে হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কি হলো, আসলে ঘটনাটা কি ঘটল। বলল যে এটা একটা বজ্জিন, সে বজ্জিন বিশেষ করে নববধূদের উপরই তার আকর্ষণ বেশি থাকে, ও একটা লম্পট চরিত্রের একটা বজ্জিন। সে যখন নিয়ে গেছে তার আশেক হয়ে গেছে, সে ওখানে নিয়ে গেছে, কিন্তু তখনই শোনার সঙ্গে সঙ্গে আমি দোয়া দুরুদ পড়তেছিলাম, তখন তার উপরে এটার প্রভাব হয়ে গেল এবং সে ভীত হয়ে এখানে রিটার্ন করে দিয়ে গেল এই বাড়িতে, এই এলাকায়। তখন আরো অনেক ঘটনা আছে, আমরা সেই ঘটনাগুলো শুনবো। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS অলরেডি চলে এসে, যখন আমরা বুঝতে পারবো যে আমরা আপনাদের আনন্দ দিতে পেরেছি। আমাদের বন্ধু গ্যারাজের যারা ঘটনা নিয়ে আসছেন তাদের মধ্যে থেকে আমি শুরুতে একটু মারুফ শুভকে ডাকবো, এবং তিনি এর আগে ভূত FM এসেছিলেন এবং তার পরবর্তীতে তিনি আবারও তিনি বন্ধু গ্যারাজের ঘটনা পাঠান এবং সেইখান থেকে তিনি সিলেক্টেড হন। আজকে দেখে আমি তাকে চিনতে পেরেছিলাম এবং তিনি তার ঘটনা বলবেন। আপনার যে ঘটনাটা, এই ঘটনাটা কোথাকার ঘটনা আরেকবার বলতে হবে একটু প্লিজ। এই ঘটনাটা কক্সবাজারে ঘটেছিল। শুনি আপনার ঘটনাটা। এই ঘটনাটা আমার কাজিন আকবর রাব্বির কাছ থেকে আমি শুনেছি। এই ঘটনাটা বেসিক্যালি তার ফ্রেন্ড আর তার ওয়াইফের সাথে ঘটে যায়। তারা 2008 সালে বিয়ের পর তারা হানিমুনে যায় কক্সবাজারে। ফার্স্টের দিন তারা কক্সবাজার বিচের মধ্যে টাইম স্পেন্ড করে। সেকেন্ড ডেতে তারা হিমছড়ি এবং ইনানি বিচে যেতে চায় একটা সিএনজি ভাড়া করে। তারপর তারা হিমছড়ি পাহাড়ে ওঠে, হিমছড়িটা অনেক ঘোরাঘুরি করে তারা পাহাড়ে ওঠে তার ওয়াইফ একটা 7 থেকে 8 বছর একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়। আচ্ছা, এবং তাদের সাথে পরিচিত না তো নিশ্চয়ই? না, পরিচিত না। আর সেই বাচ্চা ছেলেটার হাতে একটা ফুল ছিল। এখন সে বেসিক্যালি এটা মনে করেছিল যে ফুল বিক্রি করে যে টাইপের ছেলেরা ওখানে থাকে ওই টাইপের। সে বলল যে আমাদের ফুল লাগবে না, পরে সেই ছেলেটাকে ইগনোর করলো। পরে সে জায়গা থেকে লিভ করলো। তারপর তারা ইনানি বিচে যায়। সেখানে গিয়ে তারা পানিতে গোসল করে। ভাইয়া পিকচার তুলছিল পানিতে আর ভাবি বিচের মধ্যে বসেছিল।
কিছুক্ষণ পরে সে সাইড ফিরে দেখলো যে সেই বাচ্চা ছেলেটাই হাতে একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। সে ওই জিনিসটাকে, তখন তার মাথায় সেই জিনিসটা আসেনি যেটা যে ছেলেটাকে সে হিমছড়ি পাহাড়ে দেখেছিল, ওই ছেলেটা সেম, এটা তার মাথায় আসেনি। সে জাস্ট ছেলেটাকে দেখলো আর সে ওই ছেলেটাকে ইগনোর করলো। তারপর সেম ভাবে সে অন্য দিকে তাকিয়ে আবার যখন ওই দিকে তাকালো, দেখলো যে ছেলেটা সেখানে নেই, না ছিল না। তখন সে এই বিষয়টাকে বেশি একটা গুরুত্ব দিল না। একটু ইন্টারাপ্ট করি, যতবারই কি তার সাথে দেখা হয়েছে, ওই ছেলেটার সাথে দেখা হয়েছে, ততবারই কি ছেলেটার হাতে ফুল ছিল? জি জি জি, প্রত্যেকবারই হাতে ফুল ছিল। ওকে, তারপর আমি চলে যাচ্ছি। তারপরে তারা সেই জায়গা থেকে যখন লিভ করলো, তারা সিএনজি করে যাচ্ছিল, সাইড ভিউ দেখছিল। যখন তারা প্রত্যেকটা সাইড ভিউ দেখতে দেখতে যাচ্ছিল, তখন তারা রাস্তার মধ্যে দেখলো সেম ওই ছেলেটাই হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এবং এবার সে যখন দেখলো, দেখার পরে তিনি এবার পুরোপুরি ভাবে জিনিসটাকে বুঝতে পারলো যে হিমছড়ি পাহাড়ে যে ছেলেটাকে দেখেছিল, ইনানি বিচে যে ছেলেটাকে দেখেছিল এবং রাস্তায় যে ছেলেটাকে দেখলো, একই ছেলে, সেম। এই জিনিসটা সে যখন বুঝতে পারলো, সেই এই কথাটা ভাইয়াকে বলল। ভাইয়া এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিল না। সে বলল যে তুমি একই অন্য ছেলেকে দেখছো, হয়তোবা ওরকমই লাগছে। পরে সেই জিনিসটা তারা এখানে ভুলে গেল। কিন্তু সব থেকে ভয়ানক ঘটনাটা ঘটলো হোটেল রুমে। মিডনাইটে তারা ঘুমাচ্ছিল, ডিম লাইটের আলোয় সে যেটা দেখতে পেল, হঠাৎ করে রাত্রের বেলা তার ঘুমটা ভেঙে যায়। সে ডিম লাইটের আলোর মধ্যে সে দেখতে পেল ওই সেম ছেলেটা তাদের পায়ের সামনে দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে। এটা দেখার পরে সে খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করে। চিৎকার শুনে ভাইয়া সাথে সাথে উঠে যায়, উঠে কিছুই দেখতে পায় না। বাট সে বারান্দার দরজার মধ্যে একটা সাউন্ড পায়। এই সাউন্ডটা পেয়ে সে সাথে সাথে সেই বারান্দার দিকে চলে যায়। সেই গেটটা খুলে দেখে কিছুই নেই। যখন সে বারান্দায় যায়, সে রুম থেকে আরেকটা চিৎকারের শব্দ পায়। সে রুমের ভিতরে গিয়ে দেখে যে ভাবি মাটিতে পড়ে আছে এবং কাঁদছে আর কাঁদছে। সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে যেটা বলে যে সে যখন বারান্দায় গিয়েছিল ভাইয়া, তখন সে সেম ওই ছেলেটাকে দেখতে পেয়েছিল। আর ওই ছেলেটা তখন একটু রাগান্বিত চেহারাদের মধ্যে ছিল, আর ছেলেটার চুলগুলো বড় ছিল। তারপর তাকে হাতটা ধরে, যখন তার হাতটা ধরে, তখন সে তাকে দেখতে পাচ্ছিল না। তাকে হাতটা ধরে বেড থেকে নিচে ফেলে দেয়। যখন তার হাতটা ধরে, তখন তার মনে হলো যে ঠান্ডা কিছু একটা জিনিস তার হাত ধরে তাকে নিচে ফেলে দিল। পরে ভাইয়া যখন এইসব ঘটনাগুলো শুনলো, তখন সে বললো সামথিং ইজ ভেরি রং। তারপর তাকে ঠান্ডা করার জন্য বললো এটা আসলে কিছুই না, এই জিনিসটা তুমি ভুল হয়তোবা ইয়ে করেছো। পরে তারা ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে গেল। যখন ঘুমাচ্ছে তখন সে ফিল করলো যে ভাবির গায়ে অনেক জ্বর চলে এসেছিল, 103-এর উপর তখন জ্বর ছিল। পরের দিন সকালবেলা লোকাল একটা ডক্টরকে আনা হলো। সে ডক্টরটা তাকে মেডিসিন দিল, বাট তার জ্বর কমছিল না। তারপরে তারা ওই দিন রাতের বেলায় ঢাকার উদ্দেশ্যে ব্যাক করলো। ঢাকা আসার পরও ভাবির জ্বর কমছিল না, 101 থেকে 103-এর মধ্যে জ্বরটা ছিল। তারপর একটা হুজুরকে আনা হলো। হুজুর তাকে দোয়া তাবিজ করে তাকে একটা তাবিজ দেয়। আর তাবিজ দেওয়ার পরে তার হাজবেন্ডকে বলে যে কোনো সমস্যা হবে না, তাকে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর যখন কোনো ক্ষতি করতে পারবে না, তারপর সেই জিনিসটা, তারপর সে হুজুরটা চলে যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করলো যে আমার ভাই তাকে হুজুরকে জিজ্ঞেস করেছিল যে আসলে প্রবলেমটা কি। তখন তাকে বললো যে একটা জিন ওনার ওয়াইফকে নজর দিয়েছে এবং সে এটা পুরোপুরি ভাবে চলে যাবে না, এর কিছুদিন সময় লাগবে। তারপর সেই জিনিসটা প্রায় সময় রাতের বেলা দেখতো। সে কি এখনো দেখছে সেটা? না, সে তারপর ওই তাবিজটা পাওয়ার পরে সে জিনিসটাকে দেখতো না, সে ফিল করতো আর স্বপ্নে দেখতো। এটা সরাসরি আর দেখতো না, তারপর থেকে স্বপ্নে দেখা। হ্যাঁ, জি জি। তো আমি এটাই বলছিলাম আর কি, যে আপনি মনে করেন যে কোনো একটা জায়গায়, আপনাকে অনেক ধন্যবাদ মারুফ, এবং আমি খুবই অদ্ভুত ব্যাপার যে আপনি কোথাও ঘুরতে গেলেন এবং দৃশ্যটা আপনি চিন্তা করেন যে একটা অপরিচিত বিরতি যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি। সঙ্গেই থাকুন, স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফোন, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এই এলাকাবাসী, অর্থাৎ এই কোরবানপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এলাকাবাসী। এবং এটা যেহেতু লাইভ শো, সুতরাং এখানে সবাই উপস্থিত আছেন এবং রাত জেগে আমাদের সাথে শো করছেন, রেকর্ডেড কোনো কিছু নয়। আপনারা খুব ভালোভাবে জানেন এবং আপনারা এর আগেও যখন আমরা শো করি তখন নিজেরা এসে শহরের জমিনে দেখে গেছেন। যাই হোক, আমাদের এখানে এই মুহূর্তে আরো একজন
এই এলাকাবাসী রয়েছেন যার নাম শাফায়াত উল্লাহ, এবং তিনি একটা অদ্ভুত ধরনের একজন ভদ্রলোকের কথা বলেছেন যার শরীরে এক ধরনের রোগ ছিল আর কি। হ্যাঁ, আমরা একটু আপনার কাছে তার ঘটনাটা শুনি। আপনি এমনিতে ব্যবসা করেন, আপনার নাম শাফায়াতুল্লাহ, রাইট? জি জি। আমার নাম সাফায়াতুল্লাহ। আর আপনি যার ঘটনা বলছেন তার নামটা কি? তার নাম মনু মিয়া। মনু মিয়া। কি হয়েছিল মনু মিয়ার? আপনি মনু মিয়ার এই মুখমণ্ডলে এমন অদ্ভুত ধরনের একটা ফোড়া হয়েছিল, যে ফোড়াটা খুব বড় আকৃতির। এটা লাল হয়ে পাকা পাকা অবস্থায় থাকতো, কিন্তু এটা শেষ হতো না, নিঃশেষ হতো না, মানে কোন সময় সে মানে সুস্থ হতো না আর কি। সুস্থ হতো না। এবং ওইটার এই যে ফুলাটা ছিল, যে ফোড়ার যে ফুলাটা, এটা কমতো না। তার এই পুরো ফোড়াটা- মুখমণ্ডল প্রায় মোটামুটি ফুলেছিল। মুখমণ্ডল এবং কানের এক পাশ দিয়েই এটা দেখা যেত, অনেক বড় আকৃতির। তো এটা নিয়েই গরিব মানুষ সে মৎস্য শিকার করত, আরো অন্যান্য লোকও তার সাথে মৎস্য শিকার করত, প্রায় 10 থেকে 12 জন জাল পেতে, মেঘনা নদীতে জাল পেতে মৎস্য শিকার করত। তখন অনেক বছর পরে যেটা তার সারতেছে না, তখন সে এই মৎস্য শিকারের জন্য মেঘনা নদীতে জাল পেতে জালটা ধরেছিল। এমন এক সময় তার নৌকায় পানি থেকে এই মেঘনা নদীর যে নদী থেকে এমন অদ্ভুত আকৃতির এক ভূত বা জিন বা যে কোনো শ্রেণীর ওঠে তার নৌকা তুটলো এবং বলল, তুমি ভয় পেও না, তোমার যে অদ্ভুত শ্রেণীর যে ফোড়াটা আছে, তুমি এটা নিয়ে অনেক কষ্ট করতেছো, তোমার আর কষ্টের দিন শেষ হয়ে যাবে। তো তখন এই অদ্ভুত আকৃতির যে প্রাণীটি, তার সেই ফোড়াটার মধ্যে চুম্বন দিয়ে সম্পূর্ণ ভিতরে যে আপনি বলছেন কামড় দিয়েছিল, কামড় দিয়ে পুরো তুলে নিয়ে গিয়েছিল, পুরোপুরি তুলে নিয়েছিল। তারপর থেকেই সে তার কোনো বিষ ব্যথা কোনো কিছুই সে অনুভব করে নাই। পরেই তার এই গম্বুজ আকৃতির যে ফোড়া, এটার ভালো অবসান হয়েছিল। ঘটছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এবার একটু এখানে আমাদের বন্ধু গ্যারেজে দুজন সদস্য রয়েছেন যাদের কোনো ঘটনা নাই। আমরা প্রত্যেকবারই এরকম মানে দুজন বা একজনকে নিয়ে আসি, তারা একটু তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা তো বলেছেন, আমি বলি যে আপনার নাম হচ্ছে তানজিলা, রাইট? তানজিলা। আচ্ছা, একটু তানজিলার কথা আমি শুনতে পাচ্ছি না। তানজিলা, যদি একটু বলতেন যে আপনি আমাদেরকে যে বন্ধু গ্যারেজে যে ইমেলটা করেছিলেন, সেখানে কি লেখা ছিল? আমার ইমেলে লেখা ছিল আমার লাইফে কোনো হরর এক্সপেরিয়েন্স নাই, যেটা আমার লাইফের সবচেয়ে বড় হরর এক্সপেরিয়েন্স। ওকে, আমি যদি এখন জিজ্ঞেস করি, আজকে পুরোটা সময় আপনি আমাদের সাথে থাকছেন, আপনারা মানে এই পুরো এলাকা আপনি ঘুরে দেখলেন, এবং কেমন লাগলো পুরো সময়টা আমাদের, মানে বা এই যে লাইভ আপনার সাথে অফেয়ার কথা হচ্ছিল যে ফার্স্ট টাইম এরকম বাইরে থেকে কোনো একটা জায়গা থেকে আমরা যে শো করছি, এরকম আপনি প্রথম দেখছেন, কেমন লাগছে আপনার কাছে? শোটা আসলে কখনো এভাবে লাইভ দেখা হয়নি, সেই হিসেবে এটা আসলে আমার জন্য একটা এক্সপিরিয়েন্স অন্যরকম। আর জায়গাটা সম্পর্কে হয়তো বা কিছু একটা আছে, মানে অনেকে বলছেন অনেক কিছু, বাইরে যখন যাচ্ছি জায়গাটাও সেরকম। তো এখন পর্যন্ত তেমন কোনো হরর এক্সপেরিয়েন্স হয়নি, দেখা যাক পরবর্তীতে কতদূর কি হয়। ওকে, তাহলে আমরা চাইছিলাম খুব বেশি এরকম ভাবে যে আপনার লাইফে কোনো হরর এক্সপেরিয়েন্স নেই, এটা যদি আপনার সবচেয়ে বড় দুঃখ হয়, তাহলে সেই দুঃখ থেকে আপনাকে মুক্তি দিতে দেখা যাক কি হয়। এখন অনেকটা সময় আছে, কারণ আমরা একটা এই সুযোগ একটু বলেই রাখি, আজকে কিন্তু আমরা শো করব 2টা পর্যন্ত নয়, 1 ঘন্টা বেড়ে যাবে। সুতরাং এটা একটা বোনাস টাইম থাকবে। আমরা পরের আমাদের আরো একজন বন্ধু গ্যারেজের সদস্য রয়েছেন, তার সাথে একটু কথা বলি। আপনার নামটা হচ্ছে অ্যাঞ্জেলা, রাইট? তো অ্যাঞ্জেলা, আপনার কাছে আজকে এই পুরো এক্সপেরিয়েন্স, মানে এই যে এখানে আছেন আপনি, এখানে ঘুরে দেখলেন সব জায়গাটা, কেমন লাগছে? আমার জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এন্ড জায়গাটাও একটু কাইন্ড অফ স্কেরি, ওকে, তো ভালোই লাগতেছে। আপনার কাছে কেন স্কেরি মনে হলো একটু যদি বলতেন? কেন? অন্ধকার চারদিক, আসলে এরকম জায়গায় আগে আসা হয় না। এরকম জায়গায় কখনো আসলে কি গিয়েছেন যে এক পাশে আপনি দেখতে পাচ্ছেন মাজার, এক পাশে না, মসজিদ, আবার এরকম ওই জায়গা আমার পাশে এটাই লাইফে এবং ফার্স্ট এই পাশে, আসা। এবং তাই। একদিকে নদীর অসম্ভব হ্যাঁ। রকমের সৌন্দর্য, আর একদিকে গাঢ় অন্ধকার, আর একদিকে এইদিকে তো নানান রকমের ঘটনা রাতের আপনারা বেলা সবার কাছে আসলে শুনছেনই। এরকম, মানে এটাই আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম। আপনার কাছে অনেক ভালো তো আমার লাগছে। কাছে অনেক মানে
অন্যরকম লাগে। আমরা মানে বন্ধু গ্যারেজে বা ভূত এফএমে তার মানে ইমেল দিয়ে কাজ টাজ হয় নাকি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন কিছু এসএমএস পড়বো। আমরা কিছু এসএমএস পড়তে চাই এবং আমরা দেখতে পাচ্ছি অন্তর আমাদের এসএমএস করেছেন এবং তিনি খুব ভয়ঙ্কর একটা ঘটনার জন্য ওয়েট করছেন। বিজয় ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন ইফতেখার ঢাকা থেকে এবং আমাদেরকে হায়দার ফরিদপুর থেকে এসএমএস করেছেন। টিপু আকান্দ আমাদের এসএমএস করেছেন কামরুল। রাব্বি আমাদের এসএমএস করেছেন, তিনি শুনছেন, আমাদের সাথে আছেন। আমাদেরকে এছাড়াও ইসমাইল এসএমএস করেছেন, মুন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন, এমডি মাহতাব তালুকদার আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সুমন। এছাড়াও রাশেদ এবং গোলাম আমাদেরকে গাজীপুর থেকে এসএমএস করেছেন রাব্বি কাজী নড়াইল থেকে। এছাড়াও আমাদেরকে এমডি রিফাত এসএমএস করেছেন আরো অনেকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেই জায়গাটির নাম কোরবানপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ এবং আমাদের এখানে যেখানে আমরা বসে আছি সেই জায়গায় আপনারা শুনলেন একটু আগে একপাশে ডান পাশে মসজিদ, একদম মুখোমুখি একটা মাজার এবং মাজারের পরেই একটা নদী এবং সেই নদীটা ভাঙতে ভাঙতে এখানে এসে থেমে গেছে এবং এখন বেশ কিছুটা দূরে সরে গেছে, খুব বেশি দূরে নয়, দেখা যায় এবং কাছেই হেঁটেই সেই নদীর কাছাকাছি যাওয়া যায়। জাস্ট 1 মিনিট লাগে না, 1 মিনিটের মতন লাগে নদীর কাছে যেতে। তো যাই হোক, আমরা আবারও ঘটনায় ফিরে যাব এবং আমাদের এইখানে আমাদের বন্ধু গ্যারেজের অনেক সদস্য রয়েছেন, তারা তো বলবেনই। আমরা নারায়ণগঞ্জের কিছু ঘটনা, আমাদের এই জায়গাটা খুঁজে পেতে হেল্প করেছিল ফারনান এবং আমরা একটু ফারনানের কাছে যাব এবং ফারনানের কাছে কিছু ঘটনা শুনবো। এই আশেপাশের এলাকার কিছু টুকরো টুকরো ঘটনা যদি ফারনান একটু বলতেন, যেগুলো বেশ ভয়ঙ্কর লাগে আপনার কাছে। পুরান ঢাকা থেকে এসেছি, আর যেটা হচ্ছে যে মানে প্রথমে জানাচ্ছি রেডি ফুডতে এবং গ্রামীণ ফোনকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর এপিসোড উপহার দেওয়ার জন্য। আর যেটা হচ্ছে যে মানে ভূত এফএমের তো অনেক ঘটনা আমি নিজেও শুনেছি, প্লাস আমি নিজেও শেয়ার করি। তো ভূত এফএমের সবচেয়ে মজার এখনকার যে পার্টটা সেটা হচ্ছে এই যে অ্যাডভেঞ্চার পার্টটা। তো ভূত এফএম ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। তো যাই হোক, তো আমি নারায়ণগঞ্জের কিছু ঘটনা, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের চাষারা প্লাস নারায়ণগঞ্জ শহরের কিছু ঘটনা শেয়ার করব। এগুলো মূলত মানে আমার বেশ কিছু ফ্রেন্ড এই নারায়ণগঞ্জে রয়েছে এবং তাদের কাছ থেকে আমি শুনেছি। তো এর মধ্যে যেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে মীরা। ও নারায়ণগঞ্জের মানে শহীদনগর নামে একটা জায়গা থাকে এবং ওই ঘটনাটা শেয়ার করে এবং ও যেটা বলে যে এই নারায়ণগঞ্জের যে শীতলক্ষা নদীটা, এই নদীর পাড়ে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো হন্টেড এবং এই জায়গাগুলোর মধ্যে একটা মানে সব থেকে পরিচিত যে জায়গাটা সেটা হচ্ছে কুমুদিনী ওয়েলফেয়ারের একটা পরিচিত জায়গা ছিল এখানে এবং এখানে নাকি একটা মাঠ ছিল এবং এই মাঠের পাশে মানে বর্তমানে যেটা এই মাঠটা সবাই বাটা কোম্পানির মাঠ নামে চিনে থাকে। তো এই মাঠ নিয়ে অনেক ঘটনা একসময় প্রচলিত ছিল, কিন্তু এখন তো বর্তমানে অনেক লোকালয়, অনেক মানুষজন, তো বর্তমানে এরকম নাও দেখা যেতে পারে, কিন্তু এটা আগের একটা মিথ প্রচলিত ছিল এরকম। তো এবং এই মাঠটা কিন্তু সেই শীতলক্ষা নদীর পাড়ে এখনো রয়েছে। তো বর্তমানে এটা বাটা কোম্পানির মাঠ নামে পরিচিত। তো এখানে যেটা হতো যে মানে দিনের বেলাও নাকি মানুষ আসতে খুব বেশি ভয় পেত। কেন ভয় পাওয়ার কারণটা হচ্ছে যে এখানে অনেক মানে মানুষকে মেরে কবর দিয়ে রাখা হইতো, মানে সিক্রেট কিছু মানে কবর থাকে না যেটা অনেকে জানে না, এরকম কবর দিয়ে রাখা হতো। তারপরে ফলে কি করতো? তার ফলে যেটা হতো যে যখন মানুষ এখান থেকে ক্রস করতো রাতে বা অন্যান্য সময়, যাদের বাসা আশেপাশে রয়েছে তারা হঠাৎ করে অনেক ধরনের সাউন্ড শুনতে পেত, যেমন হঠাৎ করে কোনো মেয়ে কাঁদতেছে এরকম একটা সাউন্ড। তারপরে আরো যেটা দেখতো যে নদীর পাড়ে যেহেতু অনেক সময় দেখা যেত যে রাতের দিকে ওই কিছু কিছু ছোট ছোট ছেলে মেয়ে নদীতে গোসল করতো, যেটা আমরা অনেক সময় দেখি না যে দুপুরবেলা গোসল করে, এরকম রাত 12টা 12:30 দিকে। এটা তো একটা খুবই অস্বাভাবিক একটা বিষয়, তাই না, যে হঠাৎ করে এরকম কিছু দেখা যাবে। তো সবাই যখন দেখতো ওরা বুঝতো যে না এটা উইয়ার্ড কিছু একটা। পুকুরের কথা বলছেন, সেই পুকুরের কথা যেটা একটা একটা করে আসি ভাই, মানে সিরিয়াল বয়ে আসতেছি আমি। তো এটা হচ্ছে ওই শীতলক্ষা নদীর পাড়ের বেশ কিছু ঘটনা। তো এরপরে আরেকটা ঘটনা আছে নদী রিলেটেড, এই শীতলক্ষা নদী নিয়ে। সেটা হচ্ছে যে ওই সময় একটা মিথ প্রচলিত ছিল যে এই ঘটনা মূলত একটা মাঝির কাছ থেকে আমি শুনেছিলাম। সেটা হচ্ছে যে এইরকম যে ওনারা যখন রাতের বেলা, অনেক আগের ঘটনা এগুলো, পুরনো, তো ওনারা যখন মানে ওই নৌকা বন্ধ করে যখন মানে রাতে চলে যাবে, তখন যেটা হচ্ছে অনেক মাঝিরা ওই নৌকাতে থেকে যেত রাতের বেলা। তখন যেটা হতো যে একটা মেয়ের মতো মানে বইয়ের মতো সাজ দিয়ে মানে লাল শাড়ি পরে মানে একটা কেউ আসতো এরকম, এসে মানে মাঝিদেরকে বলতো যে আমাকে নদী পার করে দাও। তখন সবাই চিন্তা করতো যে যারা ওখানে থাকতো, অনেক কম মানুষই থাকতো তখন সেখানে, তারা ভাবতো যে হয়তো বা হেল্প করি, কোন একটা মানে বিপদে পড়ছে হেল্প করি। তো তখন যেটা হতো যে তারা ওই নদী পার করার জন্য ওই
যে লাল শাড়ি পরে যে মেয়েটা আসতো সেটাকে উঠাতো নৌকাতে। এবং সব থেকে অবাক বিষয় ছিল যে কখনো তারা মানে যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তারা কখনোই ওই মেয়েটার চেহারা দেখতে পারেনি, মানে সবসময় মানে চেহারাটা বন্ধ করা থাকতো নাকি। তা এবং এই নৌকাটা যখন মাঝ নদীতে দিকে আসতো, গভীর নদীর দিকে আসতো, তখন হঠাৎ করে ওই জিনিসটা মানে নদী থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে যেত। মানে ঝাঁপ দিলে তো নদীতে একটা সাউন্ড হবে পানিতে পড়ার, সেটা হতো না, মনে হচ্ছে যে ভ্যানিশ হয়ে গেছে হঠাৎ করে। তো এরকম অনেক মিথ এই নদীটা নিয়ে প্রচলিত ছিল। আর যেটা হচ্ছে যে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে এই নারায়ণগঞ্জ শহরেই মানে পানির ট্যাঙ্কি মানে একটা জায়গা আছে এরকম, মানে এরকম নামেরই, এক্স্যাক্টলি নামটা আমার ঠিক মানে এখন মনে নেই। তো সেখানে একটা পুকুর রয়েছে। এই পুকুরে যেটা সব থেকে বেশি প্রবলেম সেটা হচ্ছে যে প্রত্যেক বছরই প্রায় জুন থেকে জুলাই মাসে এই 2টা মাসেই বিশেষ করে এই পুকুরটাতে অনেক মানুষ মারা যায়, মানে মিনিমাম একজন হলেও মারা যাবে। কিন্তু এই মারা যাওয়ার কারণটা কেউ এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি। এখানে যে ঘটনাটা ঘটে যে হঠাৎ করে যেটা দেখে যে মানে ওই জুন জুলাইয়ের দিকে কেউ একজন মানে লাশ ভেসে উঠছে সন্ধ্যার পরে। ওই লোকটা কিভাবে মারা গেল, মানে কেন মারা গেল, কিভাবে মানে এই জিনিসগুলো বুঝতে পারে না কেউ। তো এরকম একটা হন্টেড পুকুর মানে নারায়ণগঞ্জে রয়েছে। তারপর আরেকটি স্কুলের কথা মানে আমি শুনেছি, সেটা হচ্ছে যে ওই স্কুলে একবার যেটা হয় যে মানে একটা ছোট বাচ্চা ক্লাস 2-3 পড়ে এরকম, সে মানে বাথরুমের ভিতরে মানে লক হয়ে গেছিল। এবং লক হয়ে যাওয়ার পরে যেটা হয় যে তার থেকে 2 থেকে 3 দিন মানে যেটা হলিডে ছিল এবং সে কোনোভাবে আর বাথরুম থেকে বের হতে পারেনি। তো এরপর যেটা হয় যখন স্কুলটা খোলে তখন যেটা হয় যে ওই বাথরুমের থেকে প্রচুর মানে গন্ধ আসতে থাকে, পচা কিছু গন্ধ। তখন সবাই যেটা করে যে ওই গেটটা ভেঙে মানে ভিতরে ঢোকার পরে ওই ছোট বাচ্চাটার লাশটাকে পায়। কিন্তু এর মাঝখানে কিন্তু মানে বাচ্চাটার বাবা মা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে, বাচ্চাটাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। পরে শেষ পর্যন্ত স্কুলের বাথরুম থেকে বাচ্চাটার লাশ খুঁজে পায় এবং বাচ্চাটার লাশ এমন ভাবে ছিল যে মানে ঘাটটা সম্পূর্ণ মানে ভাঙা ছিল এবং কমোটের ভিতরে যে গর্তটা থাকে সেখানে মাথাটা টেনে নিয়ে গেলে যেরকম হবে মানে সেরকম বিভৎস অবস্থায় লাশটা পাওয়া যায় ওই বাথরুমের ভিতরে। তো এই ছিল মানে মোটামুটি এখানকার হন্টেড কিছু প্লেসের ঘটনা। তো এখানকার যারা লোকাল আছেন তারা অবশ্যই হয়তোবা আরো অনেক কিছু জেনে থাকবেন। এই তো, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটা ইমেইল পড়ি, আমি জানি না, অনেকের কাছে আমি এটা জানতে চেয়েছিলাম। আমার যে ফ্যান পেজটা রয়েছে সেই ফ্যান পেজে আমি কয়েকদিন আগে 2টো ছবি আপ করি এবং 2টো ছবি দেখিয়ে আমি সবাইকে বলেছিলাম যে এই সম্পর্কে কেউ কিছু বলতে পারেন কিনা। একজন ভদ্রলোককে সেখানে কাফনের কাপড় পরে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই একটা জায়গায় উপরে একটা কাফনের কাপড় রাখা। আমি বলেছিলাম যে এই ছবি তুলে কোনো খোঁজ দিতে পারেন কিনা। কেন বলেছিলাম, আমাদের একজন লিসেনার আমি যখন পর্যন্ত শেষ ইমেল দেখেছি তখন পর্যন্ত তার কাছ থেকে রিপ্লাই পাইনি। আমি সেই ঘটনাটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। তিনি কি ঘটনা পাঠিয়েছিলেন এবং এই 2টো ছবিও তিনিই পাঠিয়েছেন আমাদেরকে। পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমার বাসা যশোরে। আমি রিয়াদ এবং আমার বন্ধু রায়হান, হৃদয়, রাজীব ও হাসান আমরা সকলে ভূত এফএম নিয়মিত শ্রোতা। আমি কারণবশত স্টুডিওতে আসতে পারবো না, ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় যাই। ঘটনাটি আমার সাথে ঘটেনি। ঘটনাটি ঘটে 2014 সালে জানুয়ারি মাসে যশোরের কমলাপুর গ্রামের মোহাম্মদ আজিজুল নামের এক লোকের সাথে। পেশায় তিনি একজন তরকারি ব্যবসায়ী এবং তার ঘটনাটি তার ভাষাতেই তিনি বলছেন। রোজ দিনের মতো আমি বিকালে মাঠে বেগুন তুলতে যাই এবং ওই দিন বেগুন তুলতে একটু দেরি হওয়াতে আমি বাসায় নিয়ে আসতে পারি না। পরে বলে রাখা ভালো, আমাদের এখানে প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে এবং বেগুন তুলে আমি হাটে বিক্রি করি এবং বাসায় সেদিন আসতে পারিনি। তার কারণ বাসায় সেদিন সেই সবজি আমি নিয়ে আসতে পারিনি। আমার ছেলে ওই দিন আমার সাথে মাঠে না যাওয়াতে একা তুলে নিয়ে আসা আমার পক্ষে অসম্ভব ছিল। তাই আমি সবজি ধুয়ে বাসায় চলে আসি। তখন মাগরিবের আজান দিচ্ছিল। আমি নামাজ পড়ে চায়ের দোকানে চা খেয়ে একটু কথাবার্তা বলতে গিয়ে এশার আজান দেয় এবং আমি এশার নামাজ পড়ে বাসায় গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। রাত আনুমানিক 12টা আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ আমার মনে পড়ে যে আমি মাঠে সবজি ধুয়ে এসেছি, যদি কেউ নিয়ে যায় তাই ভেবে 2-3টা বস্তা নিয়ে চললাম মাঠের দিকে। এবং রাসেল ভাই, আপনি জানেন যে গ্রামে যেখানে রাত 8টাতেও সবাই ঘুমিয়ে পড়ে সেখানে রাত 12টা তো অনেক রাত। যাই হোক, আমি যখন আম্পল নামে একটা স্থানে আসি, হঠাৎ দেখি যে আমার মাথার ওপর থেকে একটা বড় আগুনের গোলা আমার ডান দিকে চলে গেল। ডান দিকে ফিরতেই আমি দেখি যে একটা বড় সাদা পাঞ্জাবি পরা, মুখে বড় বড় সাদা দাড়ি একটি লোক দাঁড়িয়ে আছে। আমি তার হাত ধরে, সে আমার হাত ধরে বলল, চলো আমার সাথে। আমি মনে করলাম হয়তো কেউ আমার সাথে ফাজলামি করছে, তাই আমি বললাম যে আমি প্রথমে তাকে ছেড়ে দিতে বললাম এবং আমি বললাম যে আমি যাব না। আমি এই কথা বলার সাথে সাথে দেখি যে আমার পেছন পাশে আমার মতো
দেখতে একজন আমার বাম হাত ধরে জোরে জোরে আমার মানে ধস্তাধস্তি করছে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য, এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আমি একটা ড্রেনে পড়ে যাই এবং আমি নিচে পড়ে যাই এবং আমার পায়ের শরীরের একটা অংশ তখন অবশ হয়ে যায়। আমি চোখ খুলতে পারি নাই, তবে অনুমান করলাম যে আমি ডিপের কেউ একজন ডিপে আমাকে গোসল করাচ্ছে, অর্থাৎ ডিপ টিউবওয়েল যেগুলো, এবং ডিপ টিউবওয়েল হচ্ছে ধানে পানি দেওয়ার একটি যন্ত্র, এবং আমি যখন আমাকে গোসল করাচ্ছিল তখন আমি শরীরে অনেক ঠান্ডা অনুভব করি এবং আমি জ্ঞান হারাই। পরে আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার চারপাশে অনেক লোকের ভিড় এবং সবাই দাঁড়িয়ে আছে। আমার গায়ে কাফনের কাপড় এবং একটা কবরস্থানের পাশে আমি শুয়ে আছি। আমার পাশে কিছু আপেল এবং কিছু কলা এবং একটা আপেল তার মধ্যে অর্ধেক খাওয়া। পরে এলাকার লোকের মুখে শুনি যে আমাকে তারা সকালে এখানে খোঁজাখুঁজির পরে পেয়েছে এবং আমাকে এই কবরস্থানে এসেই তারা পেয়েছে। তারপর তারা আমাকে ডাকবার চেষ্টা করলে আমি নাকি চোখ খুলে বসে কি বিড়বিড় করে বলছিলাম। তখন তারা এলাকার বড় হুজুরকে ডেকে নিয়ে আসে এবং তখন হুজুর বুঝতে পারে যে আমি জিন দ্বারা আক্রান্ত হয়েছি, এবং সে তখন আমার সেই জিনটি ছাড়ানোর ব্যবস্থা করেন এবং অনেক কিছু করার পরে এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের পরে এক পর্যায়ে পানি পড়ায় কাজ হয় এবং সেই জিনটি আমাকে ছেড়ে চলে যায়। এই ছিল আমার ঘটনা, এবং এটা কতটা ভয়ের বা আজব লাগবে জানি না, তবে আমি একটা জিনিস খুব অবাক হয়েছি যে এই গল্প এবং এই ছবি এই দুটো যদি মিলানো যায় তাহলে এই জিনিসটা যথেষ্ট ভয়ের। আপনারা দেখতে পারেন, এটা রয়েছে www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে গেলে আপনারা সেখানে গিয়ে পাবেন। আমাদের সাথে আমরা এখন আবারও আমাদের বন্ধু গ্যারেজের যে সদস্য রয়েছেন তাদের কাছে চলে যাব এবং ফজলে রাব্বির সাথে আমরা একটু কথা বলি, তাই না? আপনি একটু কাইন্ডলি যদি বলতেন যে আপনি কোথা থেকে এসেছেন? নওগাঁ থেকে এসেছেন। আচ্ছা, শুনি আপনার ঘটনা। হ্যালো গাইস, হ্যালো লিসেনার্স, আমি প্রথমে আপনাদের সবাইকে সালাম জানাই। আর যাদের অনুপ্রেরণাতে আমি শুনছি তাদের নামটা আমরা শুনবো না এখন, অনেক কষ্ট করে শুনছি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমাদের নওগাঁর ঘটনা এবং এটা গ্রামের ঘটনা। ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা, আমি সেভাবে বলার চেষ্টা করছি। তো আমার বাবা একজন স্কুল শিক্ষক। আচ্ছা, তিনি সহকারী হেড পোস্টে ছিলেন। আমাদের বাসাটা গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে তার স্কুল। সেখানে তিনি প্রতিদিন বাইকে যাতায়াত করতেন। তো সেই সুবাদেই স্কুলের হেড স্যারের সাথে তার ভালো সম্পর্ক থাকায় স্কুলের বিশেষ যে কাজগুলো করতে হতো অতিরিক্ত সময় তিনিই করতেন। তো এই অবস্থাতেই হঠাৎ কোনো প্রয়োজন পড়ে যাওয়ায় স্কুল 4টার দিকে ছুটি হওয়ার পর হেড টিচার আমার বাবাকে নওগাঁয় আসতে বলেন। নওগাঁর দূরত্ব স্কুল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তো সেখানে তিনি সন্ধ্যা 4টার দিকে রওনা দেন। আসরের নামাজ পড়ার পর রওনা দেওয়ার ফলে সেখানে কাজটা সেরে আসার পথে আসবেন এখন, সেই সময় এশার আজান দিয়ে দেয়। তখন তিনি সেই সময়, এটা ঘটনাটা হচ্ছে 1996 সালের দিকের। তখন আমাদের ইলেকট্রিসিটি ছিল না আমাদের এলাকায়। তো উনি তাড়াতাড়ি আসার জন্য, তার কাছে যেহেতু বাইক ছিল, আমাদের রাস্তাটা ভয়ঙ্কর ছিল, মানুষেরও ভয় ছিল, তো তাড়াতাড়ি আসার জন্য হাইওয়ে রোড দিয়ে আসলে দেরি হবে, এই জন্য তিনি গ্রামের রাস্তায় চলে আসতেছিলেন। তো রাস্তায় আসতে আসতে প্রায় 8 কিলোমিটার চলে আসছেন উনি। আর 8 কিলোমিটার অতিক্রম করার পর সেখানে একটা শ্মশান আছে এবং অনেক জঙ্গল আছে। রাস্তাটার পুরো সাইডেই জঙ্গল। পুরো রাস্তাটার মধ্যে দিয়ে সন্ধ্যার আগেই যখন আসর নামাজ হয় এই সময় কেউ যেতে পারে না। আর রাস্তাটা মাটির রাস্তা। তো উনি যখন প্রায় ওই জায়গায় পৌঁছেন সেই সময় বাজে আপনার 8:30 দিকে আর কি। যখন শ্মশান ঘাটের 100 গজ আগে তিনি গাড়ি নিয়ে পৌঁছেন, গাড়িটা সেখানে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর গাড়িটা ওখানে স্টার্ট হয় না। তিনি অনেক চেষ্টা করেন স্টার্ট করানোর। তারপরে গাড়িতেই বসে থেকে টেনশন করেন যে অনেক দূর তো এখনো বাসা, এখন কি করে যাবেন। এটা টেনশন করতেছেন আর সামনে তাকাচ্ছেন, রাস্তায় আবছা অন্ধকার, তার কাছে কোনো লাইট নাই, গাড়ির আলোতেই তিনি দেখে আসতেছিলেন। তো চতুর্দিক অন্ধকার। এই অন্ধকারের মধ্যে তিনি সামনের দিকে যখন তাকান তখন দেখতে পান যে একটা অনেক লম্বা লোক সাদা ড্রেস পরিহিত আমার বাবার সামনে হেঁটে আসতেছে। তখন তিনি এটা ভালো করে লক্ষ্য করতে থাকেন। যখন আস্তে আস্তে কাছের দিকে আসতেছে তখন আবার তিনি লক্ষ্য করেন, ভালো করে দেখেন যে ওই একই রূপটা, একই লোকটাই 7টা লোক হয়ে যায় তার সামনে, 7টা অবয়ব তার সামনে ভাসতেছে। তখন তিনি অবাক হয়ে যান, মুখে কোনো দোয়া টোয়া কিছু আসতেছে না, গা ঘেমে যায়, প্রচন্ড ভাবেই তিনি হয়ে যান।
ভয় পেয়ে যান। হ্যাঁ, ভয় পেয়ে যান। তারপরে এই ঘটনার ওখানে আশেপাশে কোনো গ্রাম ছিল না, রাস্তার মাঝে, এই জন্য মানে তিনি, তারপরে আমরা যেটা জানতে পারি আর কি, তিনি তার বাইক সহ যে শ্মশান ছিল সামনে, সেই শ্মশানের উপরে পড়েছিলেন, মানে শ্মশানের মাঝখানটায় পড়েছিলেন এবং বাইকটা ছিল তার পায়ের উপরে। তো ওখানকার স্থানীয় যে রাখাল যারা গরু নিয়ে মাঠে যেত, তো সেই জায়গায় রাখালরা গিয়ে তাকে ওখান থেকে উদ্ধার করে। হ্যাঁ, সকালে আমরা পরে আমাদের বাসায় এটা জানানো হয়, খোঁজ পেয়ে আমরা সেখানে যাই, গিয়ে বাবাকে দেখি, তার অবস্থা খুব খারাপ ছিল। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুস্থ করানো হয়। আর পরে জানা যায় এটা ঘটছে এই জন্যই যে আমার বাবা মাঝে মাঝে এই যে ব্ল্যাক ম্যাজিক বা জিন ছাড়ানো এই কাজগুলো মাঝে মাঝে চুপে চুপে। হ্যাঁ, তো এটার রিয়াক্ট বাবার উপর হয়েছিল। বাবাই তো পরে আমাদের জানায়। উনি ছেড়ে দিয়েছিলেন সবকিছু? হ্যাঁ, তারপর আস্তে আস্তে উনি ছেড়ে দিয়েছেন সবকিছু, এখন ওই সব কিছু করেন না। আর আমিও এর মধ্যে প্রজেক্ট হয়েছি ওটার কারণেই, এবং আমাকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমিও ভুক্তভোগী। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা ব্ল্যাক ম্যাজিক করেন তাদের উপরেও আবার তাদের প্রতিপক্ষরা অনেকে আবার ব্ল্যাক ম্যাজিক করেন? হ্যাঁ, 100% সত্য। তার মানে এটা আসলে কোনো ভালো কিছু না? না, অবশ্যই ভালো কিছু না। আচ্ছা, আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি ভূত এফএমে বিভিন্ন সময়। আমাদের এখানে যারা আছেন, আমাদের আরো একটা মানে আরো অনেক ঘটনা রয়েছে, আপনারা একে একে শুনতে পারবেন, এবং সেখানেও আছে। এবং আমরা যে জায়গায় এসেছি সেই জায়গার নামটা আরেকবার বলি, কোরবানপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। এবং এইখানে আমাদের সাথে একটু আগেও আমাদেরকে এখানে যিনি ঘটনা বলছিলেন, বজলুল হক, মোহাম্মদ বজলুল হক, তিনিও বলছিলেন যে যারা এই সমস্ত কাজ করেন, অর্থাৎ শুধু ব্ল্যাক ম্যাজিকের কথা বলেননি উনি বলেছিলেন যে যারা এই যে জিনদের কন্ট্রোল করেন বা জিনদের সাথে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন, তারা যেভাবে করেন সেটা শুধুমাত্র যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় তাতেই যে আপনার হয়ে যাবে বা আপনি পেরে যাবেন এরকম কিছু না। তার সাথে তাদেরকে অনেক আমল করতে হয়, অনেক কিছুই করতে হয়। সুতরাং আর মানে ব্ল্যাক ম্যাজিক তো আরো ভয়াবহ এবং নিষিদ্ধ একটা জিনিস। তো যাই হোক, আমরা আবারও ঘটনায় যাব, তবে তার আগে আমরা একটু কিছু ইমেল পড়ে নেই, ইমেল না, ফেসবুকের কিছু ঘটনা পড়ে এবং হিমুর কাছে তার ঘটনাটা শুনি। কি ঘটনাটা আপনার এবং কোথায় ঘটেছিল যদি প্লিজ আমাদের একটু জানাতেন। আপনি তার আগে একটু বলেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো এভরিওয়ান, আমি হিমু, আমি আসছি নিকেতন থেকে। ওকে। আর আমি ইন্টারনাতে সরাসরি কাহিনীতে চলে যাচ্ছি। জি। এই কাহিনী মেইনলি হয় আমার সাথে, আমি এক্সপিরিয়েন্স করেছি। আমার এসএসসি যখন হয় 2010। জি। আর আমি এসএসসি পাস করেছি বগুড়া থেকে। জি। সো আমার কিছু ফ্রেন্ড সহ আমি জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি। সো ছোটবেলা থেকে এরকম একটা কিউরিওসিটি ছিল যে বিষয়গুলো নিয়ে। সো আমরা যেদিন জিনিসটা করি সেদিন ছিল খুব ভালো একটা ওয়েদার। কি করেন আপনারা? আমরা জাস্ট ঠিক করি যে কোনো শ্মশানে যাব আমরা একটা। তো একটা শ্মশান ছিল ওই জায়গায়। তো শ্মশানে অনেক কথা শুনেছিলাম আমরা যে এখানে কিছু হয় বা এরকম টাইপস আপনি কিছু দেখা যায়। তো আমরা যাই ওই জায়গায়। তো তখন আমরা ঠিক করি যখন যাবো ওই জায়গায়। তো টাইমটা তখন ছিল হলো রাত 11টা। তো বেসিক্যালি ওই জায়গায় কাউকে যাইতে দেওয়া হইতো না। তো আমার একটা ফ্রেন্ডের পরিচয় ছিল ওই জায়গায় যে ও ম্যানেজ করেছে জিনিসটা। সো ওই জায়গায় থাকতে পারবো আমরা। তো আমরা ঠিক করলাম, ঢুকলাম ওই জায়গায় 11টার দিকে। তো ওই সময় যখন আপনারা ঢোকেন তখন কি ভয় লাগা শুরু করেছিল? না, তখন সবকিছু নর্মাল ছিল, ওয়েদার একবার নর্মাল। আমরা নর্মালি কথা বলতেছি, মজা করতেছি যে কি হবে না হবে দেখা যাবে সেটা। তো গেলাম, তো জাস্ট কথা বলতে বলতে নর্মাল কথা বলতে বলতে অ্যারাউন্ড আড়াইটা, তখন আমার দুটো ফ্রেন্ড অলরেডি ঘুমায় পড়ছে ওই জায়গায়। তো আমরা নর্মালি কথা বলতেছি, আমাদের ঘুম ঘুম চোখ। তো সাডেনলি আমার একটা ফ্রেন্ড বলতেছে, দোস্ত কিছু একটা শুনতে পাচ্ছি। তো আমরা কেউ ভেবে কিছু শুনি নাই যে আসলে কি। তো বলতেছে, জিজ্ঞেস করলাম যে কি ছিল। তো বলছে, দোস্ত হালকা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তো আমরা যেহেতু কিছু শুনি নাই, সো আমরা জিনিসটা বলতে মেবি তুই কিছু অন্য কিছু শুনতেছিস বা কিছু একটা হয়েছে এরকম যায় সামথিং। তো করতে করতে অ্যারাউন্ড 3টার দিকে জিনিসটা লাউডলি আমরা সবাই শুনতে পাচ্ছি। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দুজন ঘুমায় ছিল যে ওদেরকে রেখে তো আমরা জিনিসটা ফলো করতে পারবো না। তো ওদেরকে তুললাম, তোর পরে বললাম যে চল দেখি জিনিসটা কি। মেইনলি তো আসাই জন্য আমাদের। তো এখন আমরা জিনিসটা ফলো করতে যাচ্ছি, বাট কোন দিকে ফলো করবো? অন্ধকার, শ্মশানে অন্ধকার থাকে সবাই জানে। তো আমরা এখন ফলো করতেছি, অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিট আমরা হাঁটতেছি। সাউন্ডটা খুব লাউড শোনা যাচ্ছে, বাট কোন দিক থেকে আসছে সেটা আমরা কেউ বের করতে পারতেছি না। হাঁটতেছি করতে করতে আমাদের কাছে টর্চ ছিল, আমার 5 ফ্রেন্ডের হাতে টর্চ ছিল আমাদের। তো আমরা খুঁজতেছি যে কোথায় জিনিসটা হচ্ছে। করতে করতে যে ওই দিনই যে পরে শুনতে পারি আমরা যে ওই দিন একজনকে পোড়ানো হয়েছে। যে পোড়ানো হয়েছে, তো আমরা সেটা জানতাম না যে পোড়ানো হয়েছে। তো খোঁজাখুঁজি করতে করতে
তো একটা গাছ ছিল ওই জায়গায়, তো গাছের পাশে জাস্ট এরকম ঘোরাচ্ছি আমরা টর্চ, হুট করে জায়গায় সবার ফোকাস চলে যায়, টর্চে ফোকাস করে একজনকে দেখা যায় যে একটা বয়স হবে কত 13 থেকে 14, মেয়ে, চুল বড়, জাস্ট বসে আছে ওই জায়গায় গাছের পাশে, জাস্ট বসে আছে। তো আমাদের কারো সাহস হচ্ছে না যে কিছু করব বা কিছু, জাস্ট আমরা ফ্রিজ হয়ে গেছি যেটা কি, সবার ফোকাস একবারে মেয়ের ওপর, লাইট দেওয়া আছে মেয়ের ওপর। তো আমাদের ফ্রেন্ডের মধ্যে নামটা বলতেছি, ফুয়াদ নাম, ও একটু বেশি সাহসী, তো বলছে দোস্ত দেখি না কি এটা। তো আমাদের তো জাস্ট দেখতেছি, আমাদের কিছু বলবো যে দোস্ত তুই যাস না, তো শুনবে না, সেটা আমরা জানি, সেটা ভালোভাবে জানতাম। আপনারা সবাই একসঙ্গে দেখতে পাচ্ছিলেন? হ্যাঁ, সবাই একসাথে ফোকাস করছি এই জায়গাতে। ফার্স্টে আমরা জাস্ট ফোকাস করছি, আমি বলতে আমার ফোকাসটা ওই জায়গায় ছিল, দেন আমার যে বাকি ফ্রেন্ডগুলো তারা, আমি জাস্ট দাঁড়ায় আছি পিছনে, তো ওরা দেখতেছে জিনিসটা, ওরা ফোকাস করছে ওটাই, 5 জনে ফোকাস ওই জায়গায়। তার ভিতরে আমার একটা ফ্রেন্ড বলতেছে যে আমি যে দেখবো জিনিসটা কি, তার নাম ফুয়াদ। তো এখন ও আস্তে আস্তে গেল সামনে, যাওয়ার পরে ও একবারে ফ্রি, যে নর্মাল কিছু হয় না, এটা গেল সামনে, যাওয়ার পরে জাস্ট জিনিসটাকে হাত দিল, হাত দেওয়ার পরে তার যে মাথাটা নিচে নামানো ছিল সে মাথাটা উপরে তুললো, তোলার পরে আমরা জাস্ট দেখতে পারলাম যে ও একবার উড়ে গেল, বিম শব্দ হলো একটা, জাস্ট উড়ে পড়লো পিছন দিকে। আমরা এখনো ফোকাস করে রাখছি জিনিসটা। তো ফুয়াদকে কি হলো সেটা দেখতেছি না, জাস্ট আমরা এখন জিনিসটা দেখতেছি। তখন বাঁচতেছিল মেবি কয়টা, 3:30 কিংবা 4:45। তো এরকম করতে করতে আমরা এখন বলতেছি যে, আমার একটা ফ্রেন্ড বলতেছে যে ফুয়াদ কই হলো, ফুয়াদের কি হলো। তো আমাদের কারো আর কোনো সেন্স নাই, তাই সামথিং ফ্রিজ আছে। পরে যখন মানে ফুয়াদের কাছে গেলেন তখন আসলে কতদূর ছিটকে পড়েছিল সে? অ্যাবাউট 10 থেকে 15 মিটার। তাকে যখন জিজ্ঞেস করেন যে কি ঘটেছিল তখন সে কি বলল? সে বলছে দোস্ত আমাকে একটা ফোর্স আসে ধাক্কা দিল, আমি চলে আসলাম। আর কিছু তার কাছে মনে নাই? আর কাছে কিছু মনে নাই তার ইভেন তার হাত ভেঙে গেছিল। এবং আপনারা তখন কি আর থেকেছিলেন না তখন সঙ্গে সঙ্গে? না, তখন জাস্ট জিনিসটা করার পরে ওর দিকে ফোকাস আছে, জাস্ট ওই সময় দিয়েছে আজান, 5:15 বেজে গেছে। এই সময়ের মধ্যে যে কখন এত টাইম চলে গেল আমরা কিছু বলতে পারি না। আজান দিল, সবকিছু শেষ, এবং আপনারা ফ্রিজ হয়েছিলেন? আপনারা না, আমাদের কোনো কিছু না, তখন মাথা কি ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমরা, আসলে কি হয়ে যাচ্ছে এগুলো। তো আমরা গেলাম যে ফলকে জিজ্ঞেস করলাম দোস্ত কি অবস্থা। তো ওর যে হাত ভাঙছে সেই জিনিসটা আমরা তার পরদিন জানতে পারি, কারণ ওই দিন মানে ভোরের দিকে বলছে দোস্ত আমার কিছু হয়নি, জাস্ট হালকা লাগছে। পরে সকালবেলা ডাক্তার কাছে গেছে, বোঝা যায় আসলে হাত ভেঙে গেছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একবার জানিয়ে রাখি যে আমরা রয়েছে এই মুহূর্তে কোরবানপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জে, এবং আমাদের এইখানে আমরা কয়েকদিন থেকে বলছিলাম যে আপনারা নিজেরা এসে দেখতে পারেন, যারা বন্ধু গ্যারেজে ঘটনা পাঠাবেন তাদের ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে নিজেরা এসে দেখতে পারবেন যে এই এলাকায় আমরা যেখানে আসছি সেখানে কিভাবে আমরা এসেছি, কিভাবে ভূত এফএম করছি, পুরো জিনিসটা আপনারা উপভোগ করতে পারবেন। তো যারা ঘটনা পাঠিয়েছিলেন এবং যারা সিলেক্টেড হয়েছেন বন্ধু গ্যারেজের মাধ্যমে, তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা কিন্তু আজকেই শেষ না, আমরা এর পরেও এটা করব, নেক্সট মান্থে আমাদের একটা প্ল্যান রয়েছে। এবং আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সুমন ভাই আছে। সুমন ভাই একটু আগে আমাকে বললো যে কাছাকাছি সময় আমরা আরেকবার যাচ্ছি। তো ব্যাপারটা এরকম যে আমরা সামনেও যাব, সুতরাং আপনাদের এলাকায় যদি কোনো ভয়াবহ ঘটনা থাকে এবং আপনাদের এলাকা যদি ভয়ঙ্কর কোনো জায়গা হয়ে থাকে এবং আপনাদের এলাকায় যদি এরকম ধরনের কোনো ঘটনা প্রচলিত থাকে যে এই এলাকায় এখানে আসলে এরকম হয় বা এরকম কিছু দেখা যায়, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করে জানান এবং ইমেল করে জানিয়ে দিন। আমরা সেখানে পৌঁছে যাব ভূত এফএম টিম নিয়ে, উইথ যারা হচ্ছে ঘটনা পাঠাবেন এবং সিলেক্টেড হবেন বন্ধু গ্যারেজে তাদেরকে নিয়ে, এবং সবাই দেখতে পারবেন আমরা কিভাবে শো করি, কিভাবে কি করি না করি সবই দেখতে পাবেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরো কিছু SMS পড়তে চাই। সানি আমাদের SMS করেছেন, তাহসিন আমাদের SMS করে www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। চলে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিদের সাথেই থাকুন। Stay tuned, Radio Furti, and don't stop the Furti. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন বাবু ভাই। আমরা তার সাথে একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে কাছে অনেকেই আসতে যাচ্ছেন এখন এই মুহূর্তে। একটু আগে আমরা আরেকজনের কাছে শুনলাম যিনি আমাদের এরকম একটা আউটডোর শোতে ছিলেন, তিনিও আসতে যাচ্ছেন। কাছাকাছি যারা আছেন তারা অনেকেই আসতে যাচ্ছেন আমাদের এখানে। তো আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলছিলাম এবং কি অদ্ভুত ব্যাপার যে আপনিও এখন যে ঘটনাটা বলবেন সেটাও ব্ল্যাক ম্যাজিক নিয়ে। তো আমরা ঘটনাটা শুনি। হ্যালো এভরিওয়ান, থ্যাঙ্কস রাসেল ভাই। আমি যে কাহিনীটা বলতে যাচ্ছি এটা
ব্ল্যাক ম্যাজিকের উপর, এবং এটা ওয়ান অফ মাই রিলেটিভের ঘটনা। আচ্ছা, আপনি তো সবসময় বর্ণনা খুব সুন্দর দেন, আপনি যে জায়গাটা দেখলেন এটা কেমন লাগলো আপনার কাছে? এই জায়গাটা অ্যাকচুয়ালি ভেরি নাইস, হ্যাঁ, এবং মানে অ্যাকচুয়ালি আমিও চিন্তা করছিলাম যে ঠিক মসজিদের পাশে কেন, মসজিদের কাছাকাছি কেন। পরে দেখলাম যে আসলে এখানে কিছু ঘটনা আছে, যেটা শুনলাম যে এখানে মানে যিনি ছিলেন তিনি এই জিন এবং দুষ্ট জিনদেরকে সরাতো, এবং অনেক কিছু রিলেটেড, এবং জেনে তখন বেশ শিহরিত লাগলো জিনিসটা। মানে এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে যে ভয়ের জায়গাগুলো সাধারণত খুব সুন্দর হয় দেখতে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়, ভেরি নাইস প্লেস। এবং সেটাই অ্যাকচুয়ালি যেসব জায়গায় গিয়েছিলাম এসেই কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ঠিক ওই শুকনো নদীতে হেঁটে নদীর পাড়ে চলে গিয়েছিলাম। আচ্ছা, পরে ভাবলাম যে আসলে ওখানে কি সব নর্মাল ছিল, কারণ অনেক বাচ্চারা দৌড়াচ্ছিল ফোর্সে অন্ধকারের ভেতরে, এখন মনে হচ্ছে। হ্যাঁ, তো তখন আমার সাথে যিনি ছিলেন আমার রিলেটিভ, উনি বলছে যে অন্ধকারে এত স্পিডে বাচ্চারা দৌড়ায় কিভাবে, হ্যাঁ ওরা কি দেখে না নিচে পড়ে যেতে পারে। আমি বললাম দৌড়াতে পারে নিজেদের এলাকা, বাট এখন ভাবছি ওটা কি আসলে বাচ্চা ছিল নাকি ওরা, আই ডোন্ট নো, বলতে পারে সামথিং এলস। আচ্ছা, আমরা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এখন যাব। ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা কোথায় ঘটেছিল? আচ্ছা, এটা হচ্ছে আমেরিকাতে ঘটেছে, ফ্লোরিডা স্টেটে। আচ্ছা, ওখানকার একটা ঘটনা, আমার একটা রিলেটিভের ঘটনা, সঙ্গত কারণে নাম এবং সম্পর্ক বলছি না। জি, আচ্ছা যাক, যার সাথে ঘটেছে ও প্রথম বিয়ের পর আর কি আপনার তখন সে আপনার স্টেটে যায় ফ্লোরিডাতে, এবং থাকার পরে তখন ওর হাজবেন্ড জব করতো আর ওকে থাকতে হতো বাসায় একলা। তো কিছুদিনের মধ্যে ও প্রেগনেন্ট হয়, এবং প্রেগনেন্ট অবস্থায় যখন বাসায় থাকে ও প্রথম যেটা ফিল করতো যে বাসার মধ্যে কেউ হাঁটা চলা করে রাতের বেলা। আচ্ছা, হ্যাঁ, এবং এটা ওর হাজবেন্ডকে সে বলছে অনেকবার যে তার মনে হয় অন্ধকারে কেউ হাঁটে বাসার মধ্যে। তো ওর হাজবেন্ড অনেকবার চেষ্টা করছে শুনতে যে কেউ হাঁটে কিনা, তো উনি কিছু বুঝতে পারেননি, বাট ও সবসময় ফিল করতো জিনিসটা। এবং তারপরে যে জিনিসটাও দেখা শুরু করলো সেটা মানে একটু ডিফারেন্ট টাইপের একটা জিনিস। আচ্ছা, দেখতো যে একটা নেকড়ে বাঘের মতো একটা জিনিস, মানে জাস্ট লাইক এন উলফ। আচ্ছা, এবং চোখগুলা বেশ বড় বড় জল জল করতেছে, এবং সেটা তার রুমে ঢুকতো। সে যখন দেখতো যে শুয়ে আছে এবং ওরকম একটা উলফ তার ঘরে ঢুকছে, ঢুকে তার দিকে তাকায় আছে, এবং এক সময় সে উলফটা এসে তার ঠিক মুখের মধ্যে কামড় দিয়ে ধরতো। হ্যাঁ, এবং কামড় দিয়ে ধরে মানে তাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করতো। অসহনীয় একটা ব্যাপার, মানে যন্ত্রণাদায়ক। এবং সে পেইনটা কি সে ফিল করতে পারে? হ্যাঁ, পেইনটাও সে ফিল করতো, এবং সে ঘুমের মধ্যে গোঙাতো এবং কান্না শুরু করতো, এবং ওর হাজবেন্ড তখন ওকে উঠাই দিত ঘুম থেকে, এবং এরকম একটা সিচুয়েশন এর দেখতো প্রায়। এবং অনেক সময় ফিল করতো যে বাসার আশেপাশে কেউ শব্দ করতেছে, বাসার আশেপাশে কিছু একটা ঘুরতেছে, হ্যাঁ, এরকম জিনিসপত্র ফিল করতো। তো মানে এই জিনিসটা আর কি তার মধ্যে খুব খুব বাজেভাবে ফেলছিল আর কি, প্রভাব ফেলছিল। তো যাই হোক, এরপরে ওর ছেলে হয়, তো ছেলে হওয়ার পর যেটা হয় যে ছেলেটা দেখা যাচ্ছে হওয়ার পরই কান্নাকাটি করতো খুব। আচ্ছা, মানে খুব কাঁদতো। তো এরকম অবস্থায় ও নিয়ে যায় আপনার ওখানকার মসজিদের যিনি ইমাম সাহেব আছেন, উনি একজন ইন্ডিয়ান, ওনার কাছে নিয়ে যান। তো খুব লজিক্যাল ইমাম সাহেব ছিলেন তিনি, মানে খুব পড়াশোনা করতেন, স্টাডিয়াস এবং শিক্ষিত, উচ্চ শিক্ষিত আর কি। তো যখন বাচ্চাকে নিয়ে যায় তার কাছে, তো তিনি বলেন যে দেখো, বাচ্চা তো আসলে সবসময় যে কোনো অন্য কিছুর জন্য কাঁদবে এমন কোনো ব্যাপার নেই, এখানে ক্রনিক পেইন থাকতে পারে বাচ্চাদের, হ্যাঁ, ক্রনিক পেইন, এটার জন্য কাঁদে। তো ও বলে যে না, আমি ডাক্তারের কাছে নিয়েছি, কিছু হয় না, তো আপনি কিছু দোয়া টোয়া করে দেন। তো ওই হুজুর যে আছে ওকে একটা রেমেডি দেয়, বলে যে এরকম পড়া পানি দিয়ে এবং কিছু দোয়া বলে, যেটা পড়ে তুমি ফু দিবা এটার সময়, যদি তার উপরে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে তাহলে সেটা চলে যাবে, হ্যাঁ, আর যদি না হয় তাহলে মানে তো তুমি ডাক্তার দেখাবা আর চিকিৎসা করাবা। তো বাচ্চাকে যখন ফার্স্ট ট্রিটমেন্টটা দেয় সে ওরকম আপনার গোসল করে তারপরে ওই দোয়াটা পড়ে তাকে করে, দেখা যায় বাচ্চার কান্না তখন থেকে বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এটা গেল প্রথম দিকে বাচ্চার সাথে কিছুদিনের ব্যাপার। তো পরবর্তীতে বাচ্চার যখন আরেকটু বড় হয়, বাচ্চা যখন কথা বলতে শেখে, তো বাচ্চা বিভিন্ন সময় ভয় পেত। তো বাচ্চাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি ভয় পাচ্ছ কেন, কি হয়েছে, তুমি এরকম ঘুমের মধ্যে ভয় পাও বা একদিকে তাকিয়ে থাকো ভয়ে। তো বাচ্চা তাকে বলে যে আমি ভয় পাই, আমি দেখি যে একটা উলফ, এরকম একটা উলফ আমার ঘরে আসে, আচ্ছা, এসে আমার দিকে এরকম তাকায় এবং কামড়ায় ধরতে যায় এবং তাকায় থাকে, ইদানিং প্রায় একটা উলফ আমাদের বাসায় আসে। এবং তখন ও খুব ভয় পেয়ে যায়, কারণ এটা সে নিজে যেটা দেখতো প্রেগনেন্ট অবস্থায়, এবং তার ছেলেও কিন্তু সেটাই দেখছে, একই জিনিস দেখছে, সেম জিনিস। আচ্ছা, এবং সে গেস করে কিছু হয়তো তার রিলেটিভ ছিল যাদের মানে বা তার সম্পর্কের মধ্যে কিছু মানুষ ছিল যাদের কিছু গেস করে ব্ল্যাক ম্যাজিক, কারণ মানে সবারই জীবনে কিছু ঘটনা থাকে।
যাক, তার যখন নাকি সে সেকেন্ড বার প্রেগনেন্ট হয়, আচ্ছা, তখন যেটা হয় সেটা আরো মানে ভয়ঙ্কর আর কি। তো সে যেটা দেখতো, এটা ঠিক স্বপ্ন, আবার অনেক সময় দেখা যায় স্বপ্ন ছাড়াও তার কাছে মনে হতো সে রাতে হয়তো শুয়ে আছে, হঠাৎ বাসায় যখন কেউ নেই বিশেষ করে, এরকম সময় সে দেখতো যে তার রুমে 3টা মহিলা আসছে। আচ্ছা, 3টা মহিলা, এবং তাদের চোখে বেশ টানা টানা করে কাজল দেওয়া, হ্যাঁ, এবং চুলগুলো বড় বড় জটা বাঁধা, এরকম এসে তার দিকে তাকাতো, তার বিছানা ঘিরে দাঁড়াতো, দাঁড়ায় তার দিকে তাকাতো, বিড়বিড় করে কি পড়তো, এবং তার দেখা যেত তার মানে গায়ের মধ্যে আঁচড় কাটতো, এবং তার পেট, তাকে একবার দেখতেছে যে তাকে নিয়ে পেট চেপে ধরে তাকে চেষ্টা করতেছে, মানে তার মানে বাচ্চা মেরে ফেলার আর কি। আচ্ছা, তাকে মানে আগেই মানে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। তো এরকম মানে সিন সে দেখা শুরু করে, এবং বেশ ভয়ের। তো লাস্টে সে যেটা দেখে যে একদিন তার, এবং যখনই এই জিনিসটা দেখতো তখন তার পেটে বাচ্চা শক্ত হয়ে যেত, বাচ্চা মানে মুভমেন্ট কমে যেত এবং স্টিফ হয়ে যেত, এবং এই ঘটনা যখন চলতে থাকে এবং সে খুব ভয় পায়, এবং আরো অনেক কিছু এরকম দেখতো, এবং হাঁটার ব্যাপারটা কন্টিনিউয়াসলি তার বাসায় এটা থাকতো, হ্যাঁ। এবং যখন তারপর লাস্টে যেটা জিন দেখে তার মানে বাচ্চা হওয়ার আগে দিয়ে, যে কেউ একজন একটা কালো রঙের ত্রিশূল এনে তার পেটের মধ্যে মারছে, এবং যেটা হয় ওর মানে যখন বাচ্চা হয় তখন দেখে যে বাচ্চার পিঠের মধ্যে ওরকম একটা দাগ নাকি সে দেখতে পায়, আপনার কালো রঙের একটা ত্রিশূলের মতো। আচ্ছা, এবং যাক আল্লাহর রহমতে মানে দোয়া টোয়া পড়ে, সে নামাজ কালাম পড়তো, আমল করতো, এই কারণে অনেকটাই এটার থেকে সে মানে রক্ষা পায়। এবং এরপর এখনো স্টিল ওই বাচ্চা, ওই ছোট বাচ্চাও যখন বড় হয়, সেও নাকি মানে তার মাকে বলছে যে আই সিন 3 women came to my room। আচ্ছা, এই মানে আজব ব্যাপার হচ্ছে, মা যেটা দেখতো ছেলেও কিন্তু সেই কথা বলে, এবং বাচ্চারা কিন্তু ছোট ছেলেটা কিন্তু এখনো ভয় পায়, রুমে একা থাকতে চায় না, মানে হি সিজ থিংস। এবং এখনো ওই যার কথা বলছি, ওর বাসায় নাকি এখনো সে শব্দ পায় যে কেউ একজন হাঁটে রাতের বেলা। আচ্ছা, যদিও ওর হাজবেন্ড বলছে যে সে অনেক ট্রাই করছে, সে দেখে না, বাট সে এরকম শব্দ পায়। এবং মানে থিংস আর ডান, এবং সে মোটামুটি শিওর যে কেউ একজন তাকে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকের ফলে এগুলো হচ্ছে আর কি। তো ওকে, এই হচ্ছে ব্যাপার রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটা ঘটনা পড়বো এই মুহূর্তে, এবং এই ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, যিনি আজকে এখানে উপস্থিত নেই, তার আসার আগ্রহ ছিল, যদিও কোন একটা কারণে তিনি আসতে পারেননি। আমি তার ঘটনাটা তার মতো করে পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, ভূত এফএম এর ঘটনা সংগ্রহের জন্য কত জায়গায় কত লোকের সঙ্গে যে কথা বললাম, অবশেষে বেস্ট ঘটনাটি সংগ্রহ করলাম। ঘটনাটি রংপুর জেলার রংপুরের লাশ কাটা ঘরের, অর্থাৎ মর্গের। রংপুরের একজন পুলিশের কাছ থেকে ঘটনাটি জানলাম, যিনি ওই লাশের সাথে ছিলেন। এবার যাচ্ছি ঘটনায়। ঘটনাটি অনেক আগের, 1985 সালের দিকের। তখন উনি, অর্থাৎ সেই পুলিশ, রংপুর থানায় কর্মরত ছিলেন। একদিন উনি জানতে পারেন রংপুরের একজন মেয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তারা ছুটে যান ঘটনাস্থলে। পরে তারা জানতে পারেন যে মেয়েটি একটি প্রণয় ঘটিত কারণে তিনি আত্মহত্যা করেন, এবং পরে ছেলেটি মানে কোনো একটা ছেলে তাকে প্রতারণার ফলে তিনি আত্মহত্যা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটিকে লাশ কাটা ঘরে নিয়ে যায়, এবং ওখানে 2জন ডোম ছিলেন, তাদের মধ্যে একজনের সঙ্গে ঘটনাটি ঘটে। পুলিশ পৌঁছানোর সাথে সাথেই ডোম 2জন চলে আসেন গাড়ি থেকে লাশ নামানোর জন্য। লাশটি বের করে তারা মর্গে নিয়ে আসেন। লাশটি অন্য লাশের তুলনায় অনেক ভারী ছিল, এবং লাশটিকে ওনারা নির্ধারিত জায়গায় চিপ করে রেখে ডাক্তারকে ডাকতে বাইরে আসেন। পরে ঘরে ঢুকে দুজনেই অবাক হয়ে দেখেন যে লাশটি কাত হয়ে আছে, কিন্তু তারা একটু আগেও লাশটাকে চিপ করে রেখে গিয়েছিলেন। ওনারা কিছু না ভেবে আবার লাশটিকে যেই চিপ করাবেন, তখনই লাশটির হাত একজন ডোমের গালের সাথে লাগে, আর সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে দূরে ছিটকে পড়েন। তখন অন্যজন ওনার কাছে গেলে উনি বলেন, এটা লাশ নয়, এটা আমাকে এত জোরে গালে চড় মারল, এটা কোনো মানুষও মারতে পারে না। কিন্তু অবাক করা বিষয় যে অন্যজন দেখেছে যে ও নিচু হয়ে লাশটিকে চিৎ করাতে যাওয়ায় লাশটি ওর গালে হাত লেগে যায়। অর্থাৎ মানে তারা ধারণা করছিল যে লাশটি হয়তো
পাশ ফেরানোর সময় হাতটা গিয়ে গালের উপরে পড়েছে, যেটাকে উনি চর ভেবেছেন। ওনারা ভয় পেয়ে বাইরে দৌড়ে এসে ঘটনাটি সবাইকে বলে। ঘটনাটি এখানেই শেষ হয় না। এরপর যখন লাশটি চেক করা হয়, তখন একজন ভ্যান চালক লাশটিকে নিয়ে বাসার দিকে রওনা হলো। তখন মাগরিবের একটু পরের সময় ভ্যান চালক মাঝে মাঝে অনুভব করছিলেন যে ভ্যানটি নড়ছে আর ভ্যানটি খালি, মানে মাঝে মাঝে খালি খালি অনুভব হচ্ছে। উনি একটু ভয় পাচ্ছিলেন। একটু সাহস নিয়ে পিছনে তাকিয়ে দেখলেন সবচেয়ে আশ্চর্য ঘটনাটি। উনি দেখলেন ভ্যানে লাশটি নেই। উনি তাড়াতাড়ি ওই লাশের বাসায় এসে সব ঘটনা খুলে বলেন, কিন্তু তারা বলে যে তুমি তো একটু আগে লাশটি পৌঁছে দিয়ে টাকা নিয়ে গেলে। পরে তিনি দেখেন লাশটিকে গোসল করানো হচ্ছে। এটি দেখে উনি ওখানে ভয় পেয়ে চলে যান এবং পরদিন সকালে ওই পুলিশের সাথে দেখা হলে ওনাকে ঘটনাটি খুলে বলেন এবং এটি ছিল ঘটনা। তিনি থাকেন উত্তরায়। তিনি হচ্ছেন কামাল আহমেদ এবং আজকে তিনি আমাদের এইখানে এসে উপস্থিত হতে পারেননি, বাট তার ঘটনাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি তার ঘটনাটা পড়ে শোনালাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি আরো কিছু মানুষকে থ্যাঙ্কস দিতে চাই। আমাদের এইখানে আমাদের স্টুডিওতে অর্থাৎ ঢাকায় বসে যারা আমাদের শোটাকে আরো সুন্দর করছেন, যারা মিউজিক করছেন মিশু ভাই, এবং সঙ্গে রয়েছেন অমিয়া, সাইজিনা। হাই সাইজিনা, স্যারের সাথে কথা হচ্ছে শোয়ের আগেও ছিল যে ঘটনাটা আসলে ঠিকঠাক তো। অনেক ভেবে চিন্তা অনেক কথা বলার পরে আমি ঘটনাটা পড়েছিলাম। আজকে ওনার কাছে শুনে দেখলাম যে এই ঘটনাটা এখানে ঘটেছে এবং এই ঘটনাটা আমার ঠিক মনে নেই যিনি পাঠিয়েছিলেন তিনি এইখানকার মাদ্রাসার কথা লিখেছেন কিনা, কিন্তু ঘটেছে এইখানে। যেটা হচ্ছে আপনি বলেছিলেন একটা ঘূর্ণি হাওয়ার কথা বলেছিলেন। আমি যেটা বলছিলাম যে সবাই যদি প্র্যাকটিসও করেন, এই যে জিন সাধনা এই সমস্ত প্র্যাকটিস করেন, সবার প্র্যাকটিস করতে যাওয়া ঠিক না। তো আমি আপনাকে আরো একটু বলতে বলবো যে কি ঘটনা ঘটছিল আসলে এখানে। এটা এমন এক ঘটনা যেটা আমাদের এখানে প্র্যাকটিক্যালি ঘটছে এবং এটার মধ্যে যারা ওই সময়ে ঘটনার এই ভিকটিম ছিল বা যাদের মাধ্যমে ঘটছে তাদের একজন এখনো জীবিত আছে এবং যারা ছড়াই ছিটা চলে গেছে, ছাত্ররা পরে এখান থেকে চলে গেছে, তারা তো দূরেই গেছে। কিন্তু আর আমরা কাছ থেকে ওই দিন একেবারে স্পটে না, কিন্তু আমরা শুনেছি উনি ওখানে আছেন। আর ঘটনাটা ঘটছে এই এখানেই। আব্বা হুজুর যখন তার ছাত্রদের নিয়ে যেতেন এখানে সেখানে দাওয়াতে যেতেন, তখন এমনই একদিন ওনার এক শিষ্য, তার নাম দুদু মিয়া, পাশের এই গ্রামে তার এই বাড়ি, এবং সেই দুদু মিয়া ভালো ব্যবসায়ী। তাকে আমাদের এলাকার মধ্যে আঞ্চলিক ভাষায় গাওয়াল বলে। কাদের মধ্যে বাহক নিয়ে, তারপরে সওদা নিয়ে, এই সমস্ত রকমের মানে সওদা নিয়ে, যেমন এই তেল, পেঁয়াজ, রসুন এগুলি নিয়ে। তখন তো এরকম হাট বাজার ছিল না এলাকার মধ্যে যখনকার ঘটনা। তখন দুদু মিয়া হুজুরের কাছে তখন মানে মুরিদ হয় এবং দুদু মিয়া প্রায়ই বলতো, হুজুর আমাকে এমন কিছু দেন, আপনি কত অলৌকিক ঘটনা ঘটতেছে, কত জিন আপনার কাছে কেটে কেটে এখান থেকে মুক্তি পেয়ে যায়, আর শিকল দেয়া বেঁধে নিয়ে আসে, শিকল পট করে খুলে ফেলে, আপনি ওই সমস্ত বদজিনগুলি পর্যন্ত মানুষদেরকে আরোগ্য করায় আপনি ছুটাই দিতে পারেন। তো আমাকে আপনি অনেক সবক দিলেন, কিন্তু এই লাইনের একটু সবক দেন। ঠিক আমরা যে মিউজিশিয়ান দেখলাম, আমাদের প্রথম যেটা মনে হয় যে আমি যদি এটা শিখতে পারতাম। উনি দেখছেন ওই দৃষ্টি থেকে উনি মনে করে যে ওনার হুজুর এত কিছু জানে আর আমি এতদিন ধরে হুজুরের পিছনে আছি, সবকিছু ওজিফা এবং সেই আল্লাহর মানে দোয়া দরুদ যেগুলি বলে এগুলি তো আমি ঠিক তসবিহ তাহলিল করি, কিন্তু উনি যে বিশেষ বিশেষ জিনিস, অলৌকিক জিনিস দেখায়, তো আমি পুরনো মুরিদ হিসাবে আমিও তো এই ক্রেডিট কিছু নিতে পারি। তো হুজুর এটা আমাকে শেখায় না কেন? বলে, দেখো দুদু মিয়া, তুমি সবকিছু বহন করতে পারবে না। তোমার এটা বহন করার জন্য, তোমার এটা ঠিক প্র্যাকটিক্যালি তুমি এটাকে প্র্যাকটিস করার জন্য তোমার যে ওয়ার্ড, তোমার যে গুণাগুণ তোমাকে মানে অর্জন করতে হবে, সেটা তুমি এখনো হও নাই। না হুজুর, আপনি আমাকে দেন, আপনি এত কৃপণা করেন, সবাইকে ভালো ভালো জিনিস শিখাই দেন, আমাকে কেন এগুলি শেখান না? তো ঘটনাক্রমে একদিন হয়েছে কি, বের হয়েছে পাশের গ্রাম দাওয়াতে যাচ্ছে। তো তখন এই ফাল্গুন চৈত্র মাসের ঘূর্ণি, প্রচন্ড ঘূর্ণি, শীত শেষ হয়ে ঘূর্ণিবায়ু শুরু হয় না, তো প্রচন্ড ঘূর্ণিবায়ুর মধ্যে যাচ্ছে। কে দুদু মিয়া, এদিকে আসো, এদিকে আসো, আজকে তোমাকে শেখাবো, তুমি এদিকে আসো। তখন দুদু মিয়ার সঙ্গে আর বাকি যারা ছাত্র ছিল তারাও কৌতূহলী হলো যে দুদু মিয়া কি হুজুর কি শিখাবেন। তখন বললো যে এই দুদু মিয়াই না, শুধু আসো আব্দুর রব, উনি আমার এক কাজিন, নারায়ণগঞ্জে থাকে না। তো বললো যে এই আব্দুর রব, তোমরা ধরো একটা চাদর ধরো। এটা তো এই এলাকাবাসীর অনেকেই দেখেছেন, আমি আজকে কথা বললাম, অনেকেই এটা জানেন এবং সেটা ঘটছে যে এটা চাদর একটা ধরছে। তো এই এখান থেকে 1/2 কিলোমিটার দূরে এটা তখন প্রচন্ড বেগে এই
মানে ঘূর্ণিঝড় চলছে, এই ঘূর্ণিঝড়ের ধুলাবালু যেগুলি এগুলি স্বাভাবিকভাবে ধুলাবালু মানে ঝরতেছে, তাদের উপরে পড়তেছে, আর সঙ্গে দেখলো হঠাৎ করে ঝরঝর করে যেই চাদর যে রুমাল ধরেছে, হুজুরদেরই যে লাল রুমাল আমার মতো এরকম আছে, লাল ওই রকমের একটা রুমাল ধরেছে, চারজনে চার কোণায়, ঝরঝর করে এটার মধ্যে কি পড়তেছে, একটু পরে লক্ষ্য করলো একদম শুকনো মিষ্টি, যাকে আমাদের এলাকার মধ্যে অমৃতি বলে বা আমিরতি বলে, এই আমাদের আঞ্চলিক সোনারগাঁয়ের ভাষায়। এটা পড়লো, হাত দিয়ে দেখে একটু একটু গরম। তো আব্বা হুজুর বললো, তো তোমরা এগুলি খাও, অসুবিধা নেই, তোমরা এগুলি খাও, এটাকে অন্য কিছু মনে করো না, খাও এগুলি মিষ্টির দোকান, ময়রার দোকানেরই মিষ্টি। তারা সবাই খাইলো, একেবারে প্র্যাকটিক্যালি গেল, একেবারে বাস্তব মিষ্টি খাইলো। তো দুদু বললো যে আমাকে, একটা দুদু মিয়া বললো যে হুজুর আমাকে এই জিনিসটা একটু শিখায় দেন, কিভাবে এটা করা হয়, এটা কিভাবে এটা সম্ভব হয় আমাকে একটু বলে দেন। দুদু মিয়াকে শিখায় দিল। আরেকদিন যখন এরকমই এক ঘটনা ঘটতেছিল, দুদু মিয়া তার কিছু সঙ্গী সাথী নিয়ে যাচ্ছে আর কি, সে তো হুজুরের বড় একজন শাগরেদ এবং সে ক্রেডিট নেবে, সঙ্গে সঙ্গে দুদু মিয়া ওইটা প্র্যাকটিস করে, ওই যে যাচ্ছে ঘূর্ণিবায়ু, এই ঘূর্ণিবায়ুর দিকে ইশারা করে ওই দোয়া পুরা প্র্যাকটিস করে ওইটাই কিন্তু প্রয়োগ করলো। প্রয়োগ করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ঘূর্ণিবায়ু থেকে প্রচন্ড বেগে দুদু মিয়াকে এমন এক থাপ্পড় মারলো, দুদু মিয়া তো ফিট, সঙ্গের সাথীদের মাথা মোতা চোখ এখানে সেখানে, শুধু খালি হাড় গোড়, মানুষের মিষ্টির বদলে এবার হাড় গোড়, এইবার মিষ্টির পরিবর্তে হাড় গোড়, মানুষের হাড়, গরু বাছুরের হাড়, পশু পাখির হাড় গোড়, একদম পুরনো হাড় গোড় দিয়ে তাদেরকে একেবারে ক্ষতবিক্ষত করে ফেললো। তারপরে ওই দল আইসা এখন চিন্তা করতেছে কোন ঘটনা হলো, হুজুর খাওয়ালো ওদিন মিষ্টি, আজকে একই জিনিস আমি প্র্যাকটিস করলাম এবং এই রিটার্নে আমি এটা পারলাম, এখন যে ঠিক আছে হুজুরের কাছে এক্ষুনি ছুটে আসলো, আইসা থেকে হুজুর বাইরে গেছে এক জায়গায় দাওয়াতে, অপেক্ষা করতেছে বৈশা। দুদু তো প্রায়ই মানে অবস্থা মরমর অবস্থা, তাকে ধরে আনছে, তো সে ফিট অবস্থা থেকে তারা ধরে আইনা পানি টানি ঢাইলা, এখানে বাদ বাকি যারা শিক্ষক ছিলেন, ওস্তাদ ছিলেন, মাদ্রাসা শিক্ষক ছিলেন, হুজুরের সঙ্গে যারা থাকেন তারা, এমনকি আমার বড় ভাইজান মেজো ভাইজান তারাও ছিলেন, তাকে ঝাড়ফুঁক দিয়ে কোনো একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আনছে। বলল কি হয়েছে, তুমি কি করছিলা? আমি যা করছিলাম মিয়া ভাই এটা বলার মতন ব্যাপার না, আমি কেন হুজুরকে বলতে গেলাম এই জিনিস, হুজুর আমারে বললো তুই পারবি না, তুই এটা করবি না, করতে যাবি না, তো আমি তো এটা করেছি এবং এই রেজাল্ট এটা হুজুর। এরই মধ্যে হুজুর চলে আসছেন, পরে বললো যে অন্যান্যরা এরই মধ্যে রিপোর্ট করে ফেলছে হুজুরের কাছে, আব্বা হুজুরের কাছে বললো যে দুদু মিয়া তো এরকম অবস্থা ফিরে আসছে, কোন রকম জীবিত আছে এবং সঙ্গে যে লোকেরা তারা আহত হয়ে আছে, ওই যে কয়েকটা মাদ্রাসায় শুয়ে আছে। বল ঠিক আছে, হাসতেছে আব্বা হুজুর, তখন মুসকি মুসকি হাসতেছে, আরে গর্দবের দল, ওদেরকে ডাক, যেগুলি মাদ্রাসা শুয়ে আছে এগুলি ডাক, আর দুদুকে এই বলতেছে, দুদু তুমি এটা করেছো, তোমার আসলে তোমাকে বলছি তুমি এটা বুঝবা না, সেইটাই তুমি কিন্তু করেছো, না বুঝে তুমি এই কাজ করেছো। প্রথম দিন যখন আমি এই পড়ি, দোয়া দরুদ পড়ি, তখন সেইটা ছিল জিনেরা সাধারণত ঘূর্ণিবায়ুর মধ্যে অ্যাকম্পেনি করে প্রচন্ড বেগে যখন ঘূর্ণিবায়ু চলতে থাকে তখন কি করে, যারা মানে আছে মানে জিন আছে, তারা জিনদের কি করে, জিনেরা ওই ঘূর্ণিবায়ুর সঙ্গে অ্যাকম্পেনি করে, ঘূর্ণিবায়ুতে তারা সংযোগ হয়ে যায়। ওদিনকার ছিল সেই জিনদের একটা বরযাত্রী এবং সেই বরযাত্রী থেকে তাদের কাছ থেকে মিষ্টি পাইছে। কিন্তু দ্বিতীয় দিন তুমি যেটা দুদু মিয়া তুমি যে দিনকে প্র্যাকটিস করেছো, সেই প্র্যাকটিসটা ছিল তাদের সব যাত্রা, তুমি ওখানে তুমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছো, কাজে তোমার জন্য এটা বলছে, কাজে আমি তোমার যে বললাম এগুলি তুমি আর করবে না। এই হরর, এই মানে অদ্ভুত ভৌতিক ঘটনা তার জীবনে যতদিন দুদু বেঁচে ছিল আর স্বাভাবিক ছিল না। এবং আপনাদের সেই থেকে যে সে পাগল হইলো, প্রায় দেখা গেল সে আর অ্যাবনর্মাল ব্যবসা বাণিজ্য করে মরতে পারে না, একেবারে অ্যাবনর্মাল, মাথাটাই তার নষ্ট হয়ে গেছে পর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসবো। তার আগে আমরা একটু বলি যে আমাদের যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যান www.facebook.com/bhutfm.russell। তো আমরা ছোট বিরতিতে আছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না। আমাদের কিছু একটা এক্সট্রা আওয়ার রয়েছে যেটা একদম কমার্শিয়াল ফ্রি।
তো লাস্ট আওয়ার যেটা সেটা হচ্ছে এক্সট্রা আওয়ার এবং কমার্শিয়াল ফ্রি। সো আমরা ওইখানে একটানা ঘটনা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন, অনেক অনেক SMS পড়বো ইনশাল্লাহ, আপনারা আপনাদের কথাগুলো জানিয়ে দিতে পারবেন আমাদেরকে। আপাতত আমরা একটা বিরতিতে চলে যাচ্ছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং চলছে ভূত FM। এবং আপনারা সবাই জানেন যে ভূত FM এখন আরো অনেক অন্যরকম উইথ গ্রামীণ ফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। এবং এই মুহূর্তে আমরা রয়েছি কোরবানপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জে, এবং আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় আমাদের একদম যে জায়গায় রয়েছে সেই জায়গার পাশেই, মানে সামনাসামনি মুখোমুখি মোটামুটি একটা কবর, দুটো কবর, এবং তার সামনেই নদী, মেঘনা নদী, এবং তার ঠিক ডান পাশে রয়েছে একটা মসজিদ। আমরা এরকম একটা জায়গা থেকে করছি, এবং আমাদের সঙ্গে রয়েছেন বন্ধু গ্যারেজের 6 জন সদস্য, এছাড়াও ভূত FM এর আরো কিছু গেস্ট সহ আমরা সবাই মিলে আমরা এখানে এসে পৌঁছেছি। এবং আমরা আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আমরা এইবারে নেক্সট উইক অর্থাৎ এই মাসের শেষ শুক্রবারটা আমরা ঢাকার বাইরে কোনো জায়গা থেকে করব, সেরকমই করছি। এবং পরিস্থিতি যদি ভালো হয় বা আরো যদি সুযোগ, মানে সবকিছু যদি ঠিকঠাক থাকতো, তাহলে হয়তো আমরা আরো কোথাও আরো বহু দূরে চলে যেতাম। যাই হোক, আপনাদের সহযোগিতা পেলে আমরা আশা করছি যে সামনের মাসে ইনশাল্লাহ আমরা দূরে কোথাও যাব। এবং আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগছে, এবং আপনাদের যে সমস্ত ঘটনা, আপনাদের এলাকার যে সমস্ত ঘটনা, সেই এলাকার ঘটনাগুলো আপনারা আমাদেরকে জানাবেন। এবং অবশ্যই জানিয়ে দিবেন যে আপনাদের এলাকায় এরকম জায়গা আছে কিনা যে জায়গায় গেলে এখানে আমরা সবাই মিলে যদি যাই তাহলে কিছু একটা দেখতে পারবো, বা কোনো ভালো কোনো কিছু অভিজ্ঞতা সবাই নিয়ে আসতে পারবো। মানে ভালো তো আর না। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়। এবং এই মুহূর্তে আমাদের সাথে বন্ধু গ্যারেজের আরো একজন সদস্য, তিনি হচ্ছেন আমাদের এখানে অভি কুমার ভৌমিক। রাইট, অভি কুমার ভৌমিক, আপনি কোথা থেকে এসেছেন? রাসেল ভাই, আমি আসছি পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা থেকে। আপনার ঘটনা শুনি আমরা। রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা ঘটে গেছে। আপনার সাথে একটু কথা বলি। আপনি একটা বাসার কথা বলছিলেন, আপনার যে বাসা, এবং আপনি বলছিলেন যে সেই বাসায় আপনার ফ্ল্যাট ছাড়া অন্য সব ফ্ল্যাটে মোটামুটি এলোমেলো অনেক কিছু ঘটে। হ্যাঁ, ঘটে। এবং বেশিরভাগ ঘটে হচ্ছে ওয়াশরুমে। ওয়াশরুমে কি ধরনের ঘটনা ঘটে? ওয়াশরুমে যে ঘটনাগুলো ঘটতো রাসেল ভাই, যে ওয়াশরুমটা ছিল, যে বাসাটার মধ্যে আসলে ঘটনাগুলো ঘটেছে, তো তাদের কাছ থেকে শোনা, তাদের ওয়াশরুমে যে হ্যাঙ্গার থাকতো, সেই হ্যাঙ্গারে একটা টাওয়াল, আমরা সাধারণত প্রত্যেকটা ওয়াশরুমে আমরা একটা করে টাওয়াল রাখি। তো প্রতিদিন সকালে যখন যেত আর কি ফ্ল্যাটের মেম্বাররা সেই ওয়াশরুমে, দেখতো যে টাওয়ালটা নিচে পড়া, এবং সেটা কোনো টাওয়াল আর থাকতো না, টাওয়ালের প্রতিটা সুতো আলাদা করে পড়া, মানে সেটা নিচে পড়ে আছে শুধুমাত্র সুতোগুলো। এমনি কোনো কিছু দেখতো বাসায় কখনো? না, সেটা কিছু দেখতে পেতো না, সেটা জানলা দিয়ে কিছু একটা বেরিয়ে যায় এরকম কিছু একটা বলছে, সেটা রিয়েলাইজ করতে পারতো, সেটা ছিল ইনভিজিবল, সেটা কখনো দেখা যেত না। কিরকম ভাবে রিয়েলাইজ করেছিল যদি ওই জায়গাটা একটু বলতেন? রিয়েলাইজেশনটা যেভাবে হয়েছিল রাসেল ভাই, সেটা সেই জায়গাটা আমি নিজেও ছিলাম, যে জানালাটা এমন ছিল যে জানালাটা কখনো ফিক্স করা যেত না। তো আমরা জানতে পারি যে এমন একটা ঘটনা ঘটতে যাবে, যে কোনো কিছু একটা জানলা দিয়ে আসবে, সেই ইনফরমেশনটা আমাদের ছিল, কারণ এমন একজন মেসেঞ্জার ছিল যাকে কিনা এই ভৌতিক ব্যাপারটা ভর করেছিল। তো সেই আমাদেরকে ইনফরমেশন, সে টের পেতো যে কিছু একটা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, সে টের পেতো, এবং তার কাছে ইনফরমেশন গুলো ছিল। তো আমাদেরকে সে শেয়ার করতো যে এমন একটা সময় সে আসবে। তো ওই সময়টার আগেই জানালাটাকে এমন ভাবে স্টাক করা হয়েছিল যে কোনো মানুষের পক্ষে ওই জানালাটা খোলা সম্ভব ছিল না। তো আমরা দূরে থেকে অনেক সবাই একসাথে ওই জানালাটাকে যখন ফোকাস করলাম, তো হঠাৎ এক সময় দেখলাম যে হঠাৎ করে জানালাটার বাইরে সাইড থেকে শব্দ, মানে কেউ একজন নক করছে এমন কিছু মনে হলো, এবং হঠাৎ করে জানালাটা খুলে গেল। আচ্ছা। এবং মনে হলো যে ভিতরে কিছু একটা ঢুকে গেছে সে জানালাটা ক্রস করে। সেটা আমরা রিয়েলাইজ করেছিলাম, বাট কখনো দেখিনি। আচ্ছা, এবং জানালাটা অটোমেটিক খুলে গিয়েছিল? অটোমেটিক, হঠাৎ করে অটোমেটিক খুলে গিয়েছিল। এখন জানালাটাকে স্টাক করার জন্য আমরা যত, মানে ওই ফ্ল্যাটের আঙ্কেল যতগুলো তার ইউজ করেছে বা দড়ি ইউজ করেছে বা যেভাবে স্টাক করেছে, সেটা ওয়াজ রিয়েলি ইম্পসিবল ফর এনি হিউম্যান বিং টু আনলক দ্যাট উইন্ডো। আচ্ছা, তার কিন্তু সেটা একদম চোখের নিমিষে খুলে গেছে আপনাদের সামনে? চোখের নিমিষে খুলে গেছে। ইটস নট লাইক যে অনেকটা সময় ধরে খুলেছে। আচ্ছা, চেষ্টা করে খোলা হয়েছে এরকম কিছু? একটা ওয়ান গ্ল্যান্স। আচ্ছা, খুব মুহূর্তের মধ্যে জিনিসটা হয়ে গেছে। এবং আপনারা এছাড়াও মানে ওই বাসায় মানে আর কি ঘটনা ঘটতো যে ঘটনাগুলো খুব বেশি ভয়ের মনে হয়েছে? বেডরুমে কোনো কিছু ঘটতো কি?
ওই বাসা ছাড়াও আমাদের ওইখানে আচ্ছা, ছিল- আপনি তো একটা কথা বলছেন যে ওইখানে বিভিন্ন ফ্ল্যাটে এক এক রকম, এক একটা ফ্ল্যাটে এক এক রকম, ওটা তো মনে হয় কিচেনও হতো। রাইট রাসেল ভাই, এখন ব্যাপার হয়েছে শুধুমাত্র ওই বাসাটাতে না, আমাদের ওইখানে সাইড বাই সাইড 5টা বাসা ছিল। আচ্ছা। তো শুধুমাত্র আমাদের বাসাটা ছাড়া বাকি 4টা বাসা থেকে কিছু না কিছু চুরি হতো। ইনফ্যাক্ট বাসাগুলোর সাথে একটা ছাদও অ্যাটাচ ছিল, আচ্ছা। যেখানে দিনের বেলা কাপড় টাপড় ছড়ানো হতো শুকানোর জন্য, সেখান থেকে কাপড়ও মিসিং হয়ে যেত, আচ্ছা। যেটা কিনা আমরা কখনো ফিল করিনি, কারণ আমরা অনেক বছর, আমি আমার জন্মের পর থেকে ওই বাসাতে ছিলাম আমি 20 বছর, তো আমরা কখনো এগুলো কখনো দেখিনি। কিন্তু যখন ঘটনাগুলো ঘটতো একই সময় একই দিনে স্যামালটেনিয়াসলি বিভিন্ন বাসা থেকে অনেক কিছু মিসিং হয়ে যেত। আচ্ছা। তো যখন আমরা কনভারসেশন শেয়ার করলাম, আচ্ছা, এবং এটা হচ্ছে কোনো চোর বা এরকম কেউ নিত না, সেরকম কোনো চোর বা এরকম কোনো ঘটনা হতেই পারে না, কারণ আমরা অনেকদিন ধরে ওই সাথে ছিলাম এবং এটা একটা গভর্নমেন্ট এরিয়া আর প্রোটেক্টেড এরিয়া, ওখানে চোর বা অন্য কোনো কারো কিছু ঢোকার আসার কথা না। ঢোকার খুবই রেস্ট্রিক্টেড এরিয়া। রাসেল ভাই, এখন মানে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা রিয়েলাইজ করতে পারলাম যে কোনো একটা ভৌতিক কিছু একটা আছে ওই বাসাটার মধ্যে, কিন্তু কখনো আমরা দেখিনি। আচ্ছা, তো এখন আমরা আপনার সেই আসল ঘটনাটা আসি, যে ঘটনাটা আপনি বলবেন আমাদেরকে, সেটা কোথায় ঘটেছিল? সেই ঘটনাটা ঘটে গেছে আমার নিজের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে? তো আপনি গ্রামের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, কিন্তু আপনি বলছেন যে আপনি এখানে যে বাসা থাকেন সে বাসাটা শুধুমাত্র আপনার ফ্ল্যাটটাই সবকিছু সংখ্যামুক্ত। কোনোদিন খোঁজ খবর নিয়েছিলেন, কারো কাছে জিজ্ঞেস করেছিলেন যে সবগুলো বাড়িতে সবগুলো ফ্ল্যাটে হচ্ছে কিন্তু আপনাদের ফ্ল্যাটে কোনো কিছু হয় না কেন? না রাসেল ভাই, এরকম কখনো আমি নিজে থেকে কোনো উদ্যোগ নিইনি যে আমার বাসায় কেন হয়নি আর বাকি সবগুলো বাসায় এরকম কোনো। অনেকে মিস করেন, অনেকে বলেন যে আজকে মানে সবাই উপভোগ করছে, সবাই এরকম এক্সপেরিয়েন্স করছে, আমি এক্সপেরিয়েন্স করতে পারলাম না। যাক, আপনি তো গ্রামে করেছেন, গ্রামের ঘটনাটা শুনি। আচ্ছা রাসেল ভাই, যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেই ঘটনা ঘটে গেছে আমার নিজের গ্রামের বাড়িতে। এটা খুবই রিসেন্ট একটা ঘটনা, 2011 সালের দিকে। আমার গ্রামে বলে রাখা ভালো যে আমার গ্রামে থাকে আমার চাচা আর চাচি। তো একদিন যখন সন্ধ্যা হয়ে গেল, একদিন হঠাৎ এক সন্ধ্যাবেলা দেখা গেল যে গ্রামে যখন আমার চাচি একা আছে, আর আমার চাচা তো দোকানেই থাকে, তো চাচি যখন একা আছে তখন সাধারণত দেখা যায় যে সন্ধ্যাবেলা দরজা জানলা সবকিছু বন্ধ করে রাখে। তো দরজা জানলা বন্ধ করার পরে সন্ধ্যার সময় অনেকগুলো বাদর ব্যাটম্যান তো ডিস্টারবেন্স শুরু করলো, এবং এই ডিস্টারবেন্স খুব প্রকট হওয়া শুরু করলো, যে আস্তে আস্তে যখনই সন্ধ্যা থেকে রাত্র হওয়া শুরু করলো বাদুরের সংখ্যাও বেড়ে গেল এবং প্রচন্ড রকম ডিস্টারবেন্স। যদি কোনো দরজা খোলা পায়, যদি কোনো জানালা খোলা পায়, বাদুরগুলো ঘরের ভিতর ঢুকে যেত এবং পুরো ঘরটা ঘুরে রাউন্ডের মতো দিতে থাকতো। এবং ডিস্টারবেন্সটা দেখে আমার চাচি আমার চাচাকে ইনফর্ম করে, আমার চাচা ইমিডিয়েটলি যখন বাড়িতে চলে আসে, আমার চাচা ঘটনা দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। আমার চাচা বলে, আমি জন্মের পর থেকে এই বাড়িতে আছি কিন্তু কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি আমার। ছোটবেলায় দেখেছি অনেক ভৌতিক ঘটনা, কিন্তু এত বছর হয়ে গেল, এখন অনেক বছর ধরে আছি যে এরকম কোনো ঘটনা হয় না। আর বাদুর তো দূরে থাক, বাদুরের ঘটনা আমি ছোটবেলাতে কখনোই দেখিনি, কিন্তু হঠাৎ করে এমন কেন হচ্ছে? পরের দিন যে ঘটনাটা ঘটলো রাসেল ভাই, আমার চাচা যখন দুপুরবেলা লাঞ্চের পরে যখন দোকানে গেল, দোকানটা ছিল বাজারে, তখন সেই বাজারে একটা ঘটনা ঘটে যায়। সেই বাজারটা ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তো বাজারে গিয়ে আমার চাচা যখন দোকানে বসে তখন সে হঠাৎ করে ঘুমায় যায়। তো ঘুমায় যাওয়ার পরে সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে পারে যে একটা শ্যাডো, মানে somebody has come in the dream and asking for help। কি ধরনের help চাচাকে সেই somebody চাচাকে বলে উঠলো যে তুমি আমাকে বাঁচাও, আমি খুব বিপদে পড়ে আছি। তো চাচা আবার একটা রিপ্লাইও দিল যে কিভাবে আমি তোমাকে বাঁচাবো, আমি তো খুব সাধারণ একজন ব্যক্তি। আচ্ছা, এই কথা বলে চাচা হঠাৎ করে ঘুম থেকে আসলে জাগ্রত হয়ে যায়, কিন্তু তন্দ্রা চোখে সে দেখতে পারে যে তাদের যে ঘরটা আছে, যে দোকানটা আছে, সেখানে একটা দাঁড়িপাল্লা আছে। তো দাঁড়িপাল্লার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেটা কোনো বডি না, কোনো ফিগার না, সেটা একটা শ্যাডো, ব্ল্যাক শ্যাডো। আচ্ছা, এবং তন্দ্রা চোখে যখন সে আমার চাচা দেখতে পারে শ্যাডোটা, তখন সে ভয় পেয়ে যায়। আচ্ছা, হঠাৎ সে জেগে বুঝতে পারে যে কি দেখলাম, কিছু একটা দেখলাম, কিন্তু জেগে আর কিছু দেখতে পারে না। দেখা যায় ওই জায়গাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক, কিন্তু সে রিয়েলাইজ করে যে শ্যাডোটা অলমোস্ট লাইক আমার চাচার মতো। আচ্ছা, বলে রাখা ভালো, আমার চাচা যিনি আছে, ঘটনার যেদিন ঘটে যায় তার 1.5 বছর আগে উনি মারা যায়। আর আমার চাচা যিনি ছিল উনি ঢাকাতেই থাকতো, আর উনার ছেলে মেয়েদের সাথে ঢাকাতেই থাকতো। বলে রাখা ভালো যে উনি যখন মারা যায়
তখন আসলে ঢাকার যে কর্মব্যস্ততা থাকে, ওনার ছেলের বউ সবাই কর্মব্যস্ততার জন্য ওনার যে মৃত্যুর পরবর্তী যে হিন্দু ধর্মের যে পরিক্রিয়াটা আছে, তো ওরকম শেষ ক্রিয়া যেটা শেষ ক্রিয়া যেটা আছে আর কি, এটা একটা লেন্দি প্রসিডিওর। তো কর্মব্যস্ততার কারণে বা ফ্যামিলির কোনো প্রবলেমের কারণে সেই শেষ ক্রিয়াটা ঠিকভাবে সম্পূর্ণ হয় নাই হয়তো, তো সেখানে হয়তো কিছুটা বাকি রয়ে গেছিল। তো চাচা এই ঘটনাটা বুঝতে পেরে গ্রামের দিকে আমাদের গ্রামে একটা পুরোহিত কল করে, তো পুরোহিতকে জানায় ব্যাপারটা যে আমি এরকম কিছু একটা দেখতে পেরেছি, এবং আমার মনে হলো যে এটা আমার চাচা যে কিনা 1.5 বছর আগে মারা গেছে, এবং মনে হচ্ছে যে সে আবার ফিরে এসে আমার কাছে সাহায্য চাচ্ছে, তাহলে আমার সাথে কি হচ্ছে ব্যাপারটা। তখন পুরোহিত অনেক জাজমেন্টের পরে বলল যে হ্যাঁ এরকম কিছু একটা এসছে, একটা আনস্যাটিসফাইড স্পিরিট এসছে তোমার কাছে যে সাহায্য চাওয়ার জন্য, তো আমরা একটা ব্যবস্থা করতে পারি তাকে যদি উদ্ধার করা যায় কোনোভাবে। তখন গ্রামের বাড়িতে, আমাদের যে বাড়িতে, সেই পুরোহিত মন্ত্র পাঠ করার আয়োজন করলো। সেই একটা মন্ত্র উচ্চারণ করতে হবে নিয়ারলি 5 লাখ টাইমস। আচ্ছা, তো একটা মানুষের পক্ষে বা 2টা মানুষের পক্ষে 5 লক্ষ বার মন্ত্র উচ্চারণ করাই মানে ভেরি ডিফিকাল্ট। তো একটা আয়োজন করা হলো যে অনেকগুলো মানুষ একসাথে, পুরোহিত বলে দিয়েছিল যে যত তাড়াতাড়ি আমরা আমাদের এই প্রক্রিয়াটা শেষ করতে পারবো ততই মঙ্গল। আর এই যে প্রক্রিয়াটা চলতেছিল, এই প্রক্রিয়ার মাঝখানে কিন্তু এই যে প্রতিদিন চলে যাচ্ছে, প্রতিদিনই কিন্তু বাদুড়ের উৎপাত কিন্তু কন্টিনিউয়াস চলেই যাচ্ছে। যখনই সন্ধ্যা নামে তখনই কিন্তু বাদুড়ের উৎপাত শুরু হয়, আবার যখন সূর্য ওঠা শুরু করে সব বাদুড়গুলো চলে যায়। সারা রাত্র ধরে বাদুড়গুলো প্রচন্ড ডিস্টার্ব করে, যখনই দরজা বন্ধ থাকে দরজার মধ্যে নক করে। তো যাই হোক, তো বাড়িতে সবাই মিলে একসাথে 24 আওয়ার্স কন্টিনিউয়াস সেই মন্ত্র উচ্চারণ করার পরে প্রায় 2 দিন পরে মন্ত্র উচ্চারণ শেষ হয়। আর যেই দিনই মন্ত্র উচ্চারণ শেষ হয় সেদিন সন্ধ্যার পর থেকে আর কোনো ডিস্টারবেন্স ছিল না। রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং এই ঘটনাটা ঘটেছিল কোথায়, আরেকবার যদি সবাইকে একটু মনে করিয়ে দিতেন। এই ঘটনাটা ঘটেছিল আমার নিজের গ্রামের বাড়িতে। আমার গ্রামের লোকেশনটা হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, কুমিল্লা সিটি থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরের দিকে একটা গ্রামের নাম হচ্ছে বেগমাবাদ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি, আমাদের একটা সময় মনে হয়েছিল যে আজকে এই শোটা হয়তো আমরা লালবাগ থেকে করতে পারি, এরকম চিন্তা করেছিলাম। আমি যেখানে করার কথা ছিল আমি সেই জায়গায় ঘটনাটা বলছেন, তো সেই জায়গায় আমরা যেতে পারলাম না, কিন্তু সেই জায়গার ঘটনা শুনি আমরা, কি ঘটেছিল সেখানে। জি রাসেল ভাই, এই ঘটনাটা হচ্ছে লালবাগের আপনার গোরা শহীদ মাজারের আশেপাশে কোন একটা এলাকাকে নিয়ে। তো ঘটনাটা আমাকে শেয়ার করা হচ্ছিল জ্যাম ভাই এবং শিপু ভাই। তো আমি যে ঘটনাটি বলছি সেটা হচ্ছে ওই গোরা শহীদ মাজার ওইখানে একটি স্কুল রয়েছে, তো সেই স্কুলের মাঠের একটি পরিত্যক্ত অংশকে নিয়ে। তো ওই এলাকার মুরব্বীরা যেটা বলে যে 71-এর দিকে এখানে পাকিস্তানিদের ক্যাম্প ছিল, তখন তারা বিভিন্ন মানুষজনকে ধরে এনে তারা এখানে নির্যাতন করতেন। আর ওই যে জায়গাটা পরিত্যক্ত অবস্থায় আছে সেখানে ওই ক্যাম্পে যখন তৈরি করা হয় ওই সময় একটি পানির হাউস তৈরি করা হয়। তো তারপর থেকেই সেখানে বিভিন্ন ধরনের ঘটনা চালু রয়েছে এবং এলাকাবাসীদের মুখেও নানা ধরনের ঘটনা চালু রয়েছে। তো জ্যাম ভাই যেটা এক্সপিরিয়েন্স করে সেটা হচ্ছে 97 দিকে। তো তখন ওনাদের বাসা সহ আরো কয়েকটা বাসার ইলেকট্রিসিটি ছিল না, তখন ওনাদের বাসার বাইরে বসেছিল। তো একটা সময় যখন রাত গভীর হচ্ছিল সবাই বাসা চলে যাচ্ছিল। তো একটা সময় উনি যেটা লক্ষ্য করলেন যে ওই স্কুলের মাঠে যে পরিত্যক্ত অংশটা আছে সেখানে ওই বিদ্যুতের যে খুঁটিটা ছিল, তো উনি লক্ষ্য করলেন যে সেই খুঁটি পেয়ে 4-5 জন মানুষ মনে হচ্ছে উপরে থেকে নিচে নামতেছে। আচ্ছা, তো উনি তখন ওনার আব্বাও কোন একটা কাজে বাসার ভিতরে ঢুকে যায়। তো উনি তখন উনি ছোট ছিলেন, তো উনি তাকিয়েছিলেন যে উনি কি দেখতেছেন এগুলো। তো উনি যখন দেখলেন যে সবগুলো মানুষ 3-4 জন উপর থেকে বেয়ে বেয়ে নিচে নেমে গেল, তো কারোই কিন্তু গলার উপরের অবয়ব দেখা যাচ্ছে না, ফুল একটা বডি দেখা যাচ্ছে যে যাদের গলার উপরে কোনো অংশ নেই। তো উনি তারপরে দেখলেন যে ওই মানুষের মতো দেখতে ওই প্রাণীগুলোই আবার সেই খুঁটি বেয়ে বেয়ে আবার উপরে উঠে যাচ্ছে। তো ওটা দেখে উনি বেশ ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে উনি বাসাকে চিৎকার করে। তো তখন ওনার আব্বা এবং আরো অনেকে বেরোয় বাসা থেকে যে এটা দেখার জন্য আসলে এটা কি। তো কিন্তু সবাই যখন বেরোয় সেখানে যায়, তারা কিন্তু সেখানে কিছুই দেখতে পায়নি। তো ওই জায়গায় যে একটা ঘটনা অনেকের মুখে যেটা শোনা যায় যে ওই মাঠের পরিত্যক্ত অংশটার মধ্যে যে এলাকার বিভিন্ন মারা যাওয়া যারা মারা গেছেন, তো এরকম ব্যক্তিদের নাকি সেই জায়গাটা দেখা যায়। তো সেই পরিত্যক্ত অংশের পাশে শিপু ভাইয়ের বাসা আছে। তো শিপু ভাইয়ের বাবা একদিন কারেন্ট ছিল না তাদের, তো উনি ছাদে হাঁটাহাঁটি করতেছিলেন। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে ওনাদের সিঁড়ি ঘরের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে।
তো উনি প্রথম ভাবছেন যে হয়তো বা কোনো ভাড়াটিয়া হবে, যে মানে কারেন্ট ছিল না, যেহেতু মানে গরম ছিল অনেক, তো হয়তো বা কেউ এসে দাঁড়িয়েছে সেখানে। তো উনি যখন তার দিকে টর্চ মারেন, তো উনি টর্চ মারার পর যেটা দেখলেন যে উনি যে মানুষটাকে দেখতেছেন তিনি 2-3 মাস আগেই মারা গেছেন তাদের এলাকারই। আচ্ছা। তো উনি তখন মানে লাইটটা অফ করে দিয়ে উনি দূর যা পারতেছিলেন তা পড়তেছিলেন, কিন্তু মানে ওনার কিন্তু নিচে নামতে হলে তাকে ক্রস করে নিচে নামতে হবে, কারণ উনি একেবারে সিঁড়ি ঘরের দরজাটার সামনে দাঁড়িয়েছিলেন। তো উনি খুব কষ্ট করে দূর পরে তো উনি সেদিক দিয়ে হাঁটা দিলেন। তো যেই উনি রাসেল ভাই মানে সিঁড়ি ঘরের দিকে একটা পা দিলেন, তখন উনি ফিল করলেন যে মনে হলো যে ওনার মানে পিঠে কেউ একজন মানে আঁচড় দিল খুব জোরে। তারপর কিন্তু আর কোনো কিছু মনে নেই, উনি জাস্ট সেন্সলেস হয়ে যান। তো যখন শিপু ভাইয়ের আব্বাকে তারা সিঁড়ি ঘরে পায়, তখন তারা দেখা যায় যে উনি খুব মানে গুরুতর ভাবে মানে ইনজুর্ড হয়ে গেছেন। তো আরেকটা যেটা ঘটনা সেটা হচ্ছে ওই এলাকারই একজনের সাথে ঘটেছে। আচ্ছা, এটা আরেকটা ঘটনা। জি, মানে ওই মাঠ কেন্দ্রিকই ওই রাসেল ভাই ওই মাঠটা কিন্তু এখন কিন্তু চারপাশ দিয়ে ওয়াল দিয়ে মানে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ সেখানে যেতে না পারে। তো এই ঘটনা হচ্ছে এরকম যে ওই এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো উনি যে নতুন ফুটবল যখন আমরা কিনি দোকান থেকে, তো নতুন ফুটবলগুলো কিন্তু একটা নেটের মধ্যে মানে ভরা থাকে, তখন উনি ওই নতুন ফুটবলটা নিয়ে ওই স্কুলে মাঠে যায়। আচ্ছা। তো উনি একা একা খেলতেছিলেন। তো একটা সময় জানি উনি কি মনে করে ওই স্কুলের ভিতরে ঢুকে গেলেন। স্কুলটা কিন্তু এখনো আছে সেখানে। তো উনি স্কুলের ভিতরে ঢুকে গিয়ে উনি স্কুলের একেবারে ছাদে চলে যান। তো ছাদে গিয়ে উনি দেখলেন কি যে ওনাদের এলাকারই মানে মহল্লারই আরেক বড় ভাই উপরে দাঁড়ায় আছে। আচ্ছা। তো তাকে বলতেছে যে তুই তো নতুন বল কিনে আনছস, আয় আমরা একসাথে খেলি। তো তখন ওনারা করলো কি ওনারা দুইজন উপরে খেলতেছে। তো খেলতেছে এরকম যে উনি একবার ওই বড় ভাইয়ের দিকে বলটা মারতেছে, আবার বড় ভাই একবার ওনার দিকে বলটা মারতেছে। আচ্ছা। তো যখন উনি খেলতেছিলেন তখন ওনার আম্মা দেখলেন, ওনার আম্মা ছিলেন পাশে একটা বিল্ডিং, উনি স্টুডেন্ট পড়াতেন। তো উনি দেখলেন যে ওনার ছেলে ছাদের মধ্যে একাই ফুটবল খেলতেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে তার ছেলে যখন বলে কি করতেছে, বলটা ওই পাশে গিয়ে মানে আবার তার দিকে ব্যাক করে আসতেছে বলটা। আচ্ছা। মানে ওই একা একাই। আচ্ছা। ওনার আম্মা দেখতেছে যে সে একাই খেলতেছে এবং বলে যখন কি করে ওই পাশ থেকে কোনো কিছুতে বাড়ি না খেয়ে আবার তার দিকে আসতেছে। আচ্ছা। তো এটা দেখার পর তার আম্মু আরো কয়েকজনকে নিয়ে দৌড় দিয়ে সেই স্কুলের ভিতরে আসে। স্কুলের ভিতরে আসার পর উনি ছাদে উঠে তার ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি কি করতেছো এখানে ছাদে, কার সাথে খেলছো? হ্যাঁ, কার সাথে খেলতেছো? তখন সে বলে যে আমি অমুক ভাইয়ের সাথে খেলতেছি, আমি তার নাম বলতেছি না কারণ ওই বড় ভাইও কিছুদিন আগে মারা গেছে, ওই ঘটনারই কিছুদিন আগে মারা গেছে। তো উনি বলতেছে যে আমি তো ওই ভাইয়ের সাথে খেলতেছি। তখন তার আম্মু বলে যে তুমি কই খেলতেছো, উনি কই? তখন কিন্তু সে লক্ষ্য করে যে না, সে আসলে সেখানে একাই খেলতেছে, একাই খেলছিল এবং সে একটা মোটামুটি একটা ঘোরে চলে যায়। তো এই জাতীয় আরো অনেক ঘটনা আছে, কিন্তু মানে ওই ঢাকা শহরে একটা স্কুলের মাঠের সাথে যে কোনো একটা জায়গা পরিত্যক্ত অবস্থা পড়ে থাকবে এটা মানে কল্পনাই করা যায় না। এটা কল্পনা করা, কারণ এটা এত বেশি ভয়ঙ্কর কিছু ঘটনা আছে ওই জায়গায় যে ওই জায়গায় মানুষজন পরে নিজেরা মিলেই মানে চারপাশ দিয়ে ওয়াল দিয়ে মানে ওটাকে বন্ধ করে দিচ্ছে। এবং এরকম একটা জায়গায় এবং মোটামুটি যে জায়গাটাতে মানে সবাই যে জায়গাটা সম্পর্কে জানে, হ্যাঁ সবাই কিন্তু মানে কিছুদিন আগে অনেক এটা তো কেউ এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করলে জানতে পারবে যে এটা ওই গোরা শহীদ মাজারের পাশে গিয়ে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে হবে। আচ্ছা। যে ওই স্কুলের মাঠের এই কথাটা, এবং ওনারা এলাকার কিছু মানুষ বিলিভ করে যে ওই জায়গাটায় নাকি কিছু মানুষ দেখা যায় যাদের গলার উপরের কোনো অংশ নেই, যেটা আমি ফার্স্টই বললাম, মাথা নাই আর। হ্যাঁ, মাথা নেই। এটাও এই এলাকার অনেকেই মানে অনেকেই দেখেছেন, অনেকেই দেখছেন। এবং মানে আমি যখন রাসেল ভাই ঘটনা শোনার পর ওই জায়গা যায় আমি কিন্তু আপনাকে ফোন দিয়েছিলাম, মানে ফোন দিয়ে এই জায়গাটা সম্পর্কে আমি আপনাকে বলছি। তখন মানে রাসেল ভাই অনেক জায়গায় গেছি কিন্তু এরকম ফিলিংস হয় যেটা ওইখানে যাওয়ার পর হয়েছে। আচ্ছা, ওকে। মানে জায়গাটি খুবই হন্টেড একটা প্লেস, যেখানে কিনা রাসেল ভাই এখনো মানুষ দুপুরবেলা এবং সন্ধ্যার পর কিন্তু কেউ যায় না। আচ্ছা। ঢাকা শহরের মধ্যে লালবাগের মধ্যে একটা জায়গা। হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঢাকা শহরে এখনো একটা জায়গা শুধু এমনি পড়ে থাকতে পারে না। যাই হোক, আমরা কিছু এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, তারপরে আবারও কথা হবে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। এবং আমরা ভূত এফএম নিয়ে চলে যেতে চাই বহুদূর। এবং আজকে আমরা এই মুহূর্তে কিন্তু স্টুডিওতে নেই, আরো একবার আপনাদের জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে হচ্ছে কোরবানপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জে, এবং এইখানে মেঘনা নদীর পাড় থেকে আমরা ভূত এফএম করছি। এবং আমরা এসেছি মোহাম্মদ বুজদুল হকের বাসায়, এবং তিনি এখন আমাদের সাথে রয়েছেন। আমি আপনার কাছে একটা জিনিস আমি একটু আগে অফ এয়ারে শুনছিলাম, আপনার কাছে আমি আরেকবার একটু ফিরে আসবো। আপনি বলছিলেন যে এইখানে আমরা যে জায়গাটা বসে আছি সেই জায়গাটা যে খুব নিরাপদ তা না, এবং এই জায়গায় যে এখন কিছু নেই
এরকমও না, মানে এখনো পর্যন্ত অনেক অঘটনই ঘটে অনেকের সাথে। সো আমরাও কেউ শঙ্কামুক্ত নই, তারপর আমরা এখানে এসেছি। আমার একটা বিশ্বাস রয়েছে যে এতজন মানুষ একসঙ্গে রয়েছে, সুতরাং ভয়ঙ্কর কোনো কিছু না ঘটলেও ঘটতে পারে। যারা বেশি সাহসী তারা এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, নিজেদের মতো দেখছেন। বিশেষ করে বন্ধু গ্যারাজ থেকে যারা রয়েছেন তারা নিজেদের মতো এনজয় করছেন, করুক, তারা অসুবিধা নাই। আমরা একসাথে অনেক লোক এখানে বসে শো করছি এবং আমাদের এখানে অবশ্যই লাইট অফ করেন, আমরা লাইট জ্বালিয়েছি। তো যাই হোক, আপনি বলছিলেন যে এইখানে একটা গাব গাছ ছিল, যে গাব গাছটা একা একা হয়েছে, রাইট? তো এই একা একা হয়ে যাওয়া গাব গাছটা আবার আপনি তো একা একা কাটা পড়েনি, আপনারা কেটে ফেলেছেন। কেন কেটে ফেলেছেন একটু যদি বলতেন। এটা বলার আগে আমি একটু ভূমিকা, আজকে আপনি যে কথা বললেন, এই এখানে একা একা অনেকে ঘুরছে বা এখনো অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে, জি, এখনো মানে অনেক কিছু জিনিস ঘটে যেগুলির ব্যাখ্যা তো অনেকেই পায় না, অনেকে ভয় পায়। এবং আমরা যেখানে বসে আছি এই জায়গাতেই কিন্তু আজকে সবাই নির্বিঘ্নে ভালোভাবে ঘুরতেছে, কোনো কিছু পায় না। এটা আমি বলবো যে কিছু পাশে এটা মানে না হওয়ার বা কোনো কিছু আর ভয় না পাওয়ার, শুধু যে লাইটগুলি জ্বালানো আছে তাই না, এর সঙ্গে আরেকটা কারণ আছে। এটা আমি না বললে বোধহয় এটা ঠিক প্রসঙ্গটা বা এটা ক্লিয়ার হচ্ছে না। গাব গাছটার কথা যাচ্ছে, কিন্তু এটার মধ্যে কেন আজকে এরকম হচ্ছে, আজকে এখানে ওই যে মান্থলি একটা জলসা হয়, দিনই জলসা, ধর্মীয় জলসা হয়। আজকে আমাদের ওই মাসের শেষ শুক্রবার হিসেবে ওই জলসাটা আজকে এখানে হয়ে গেছে। এবং আপনি ওখানে মনে হয় বয়ান দেন ওখানে। হ্যাঁ, জিকির আজকার অনেক কিছু এখানে হয়েছে। তো আমাদের ইট ইজ মাই বিলিফ টু যেখানে জিকির আজকার এবং অনেক কিছু হয়, সেখান থেকে ইনভিজিবল, বিশেষ করে জিন, বিশেষ করে বদ জিন, ভালো জিনেরা অনেক সময় ভালো জিনেরা অনেক সময় কিন্তু এই মানুষের নসিহত, ভালো কথাগুলি শুনে এবং কোনো কন্ট্রাডিক্ট করে না এবং ডিস্টার্ব করে না। কিন্তু বদ জিন যারা আছে তারা যে কোনো সুযোগ পেলেই ওটা করে। আর বদ জিনের মানে এগুলি থামাতে হলে অনেক সময় হয় কি, জিকির আজকার, আল্লাহর নাম বেশি নেওয়া, লা হাওলা পড়া, বা এগুলি অ্যাজ পার আওয়ার বিলিফ, এগুলি হলে পরে দেখা যায় যে তারা কিন্তু দূরে চলে যায়, এমনকি আজানের আওয়াজ হলেও তারা দূরে চলে যায়। আচ্ছা, এই বিশ্বাসটা আমাদের আছে এবং প্রমাণও কিছু পাচ্ছি। জি, প্রমাণও পাচ্ছি। তো এখানে যেটা বললেন গাব গাছের কথা, এখানে হুজুরের মাজারের উপরে এই মানে কারো কেউ কোনো যত্ন নিয়ে বা কারো কেউ লাগাইছে গাছটা, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই। আমি বাড়িরওয়ালা হিসাবে, এই বাড়ির মালিক হিসাবে, বা বাড়িতে যারা বরাবরই থাকে বা বাড়ির বৌজি যারা থাকে, তারাও যারা হামেশা থাকে, তারাও বলতে পারবে না কেউ গাব গাছটা লাগাইছে। হয়তো কোনো পাখি বীজ নিয়ে, কোনো পাখির বীজ, এটা হইতেই পারে, এটা হইতে পারে। কিন্তু গাব গাছটার একটা ব্যাপার, যে গাব গাছটা যখন মানে এখান থেকে একটুই হলো, গাব গাছটার মানে এই তার বৃদ্ধি, তার এক্সপানশন এত দ্রুত হলো, দেখা গেল যে অন্যান্য গ্রামে যে পুরনো গাব গাছ বা অন্যান্য গাব গাছ যেগুলি আছে এগুলি তো যেটা 5 বছর 7 বছর আগে যেমন অবস্থায় ছিল এটা তো ওই হিসাবেই, তার মানে বৃদ্ধির রেশিও একেবারেই কম এটার তুলনায়। আর এইটার বৃদ্ধির রেশিও এমন হয়ে গেল, এটা পটাপট হয়ে গিয়ে একেবারে ফল ধরা শুরু হয়ে গেল, খুব দ্রুত হয়ে গেল। তো সবাই বলতেছে হুজুরের এখানে এটা আছে। তো কেউ কেউ আমার যারা একেবারে হুজুরের ঘনিষ্ঠ বুড়া যারা আছে, হুজুরের কাছে যারা মুরিদও ছিল, তার ভক্ত ছিল, তারা অনেকেই বললো যে মিয়া ভাই, আমি বয়সে ছোট হলেও তারা তো হুজুরের ছেলে হিসাবে কপি করে, যে মিয়া ভাই আপনি এই গাছটাই কিন্তু আবার কেউ ওই যে পাখিতে উমুকে টুমুকে লাগাইছে তা না, এই গাছটা সম্ভবত কোনো জিনের লাগাইছে এখানে। তাদের বিলিফ এটা যে হয়তো কোনো জিন এখান থেকে যাদেরকে দূরানো হয়েছে, তাদের একটু ধারণা হয়েছে যে আমাদের বিশ্বাস যে এখানে এটা হয়েছে, এবং এইটার যে বৃদ্ধির রেশিও, এটার যে বাইরে যাওয়ার রেশিও, এটা তাড়াতাড়ি ফল ধরার রেশিও। আর আমরা যারা রাত্রে অনেক সময় আছে মন খারাপ লাগে, আমরা যাই হুজুরের এখানে গিয়ে মসজিদে একটু নামাজ আদায় করে হুজুরকে একটু সালাম দিয়ে আসি, হুজুরের কাছে আমরা যারা পড়ছি তারা এটা দিয়ে আসি। এতদিন আমাদের কাছে এখানে আসলে হুজুরের এই মাজারের পাশে এসে সালাম দিলে আমাদেরকে কোনো ভয় লাগতো না। গাব গাছটা যখন আসে তখন মনে হইতো যে এখানে অশরীরী কিছু নড়াচড়া করে, এখান থেকে যেন কেউ কারা একটু মুভমেন্টের মধ্যে আসে। এখানে আসলে অনেকেই বলতো যে যাও নিরিবিলি, মাঝে মধ্যে আমি যাইতাম, এখন আর যেতে পারি না। ফিস ফিস কিছু সাউন্ড, কিছু মুভমেন্ট, এগুলি হইতেই থাকে। আপনি ভাইজান এই গাছটা কেটে ফেলেন, আমরা না হলে এখানে আর আসতে পারবো না, আমাদের মনটা চায় যখন তখন চলে আসি। মানে আমি খুব
ছিলাম, অ্যাডামেন্ট ছিলাম, গাছটা আমি এখানে কাটবো না, এটা ছায়া বিস্তার করবে, এই মাজারের উপরে ছায়া থাকবে, পাশেই মাদ্রাসার কাজ ধরেছি, মাদ্রাসা হবে, মসজিদ আছে, আর এটাতে অসুবিধা কি, সুন্দর গাব আসে, এমনকি গাব পাকলে পোলাপানের এগুলি খায়ও। তো আমার এখানে অ্যাডামেন্ট ছিল যে আমি গাব গাছটা কাটবো না। পরে এমন সব মুরব্বীরা, এলাকার এমন সব আলেম ওলামাও এইটার ব্যাপারে অবজেকশন দেওয়া শুরু করলো, হুজুরের বক্ত, আমার কিছু বক্ত আছে, তারা এসে বললো যে এটা রাইখেন না। আমরা কিছু এমন কিছু টের পাইছি যে এখানে আসলে পরে আমরা ঠিক ওখানে কোনো কোনো দেহ বিশিষ্ট কিছু দেখি না, কিন্তু মনে হয় যে এখানে একটা প্রেজেন্স আছে, এখানে অনেক কিছুর আনাগোনা, মনে হইতে যে অনেক মানুষ পিছপিছায় কথা বলতেছে। রাত্রে এটা শুরু হয়, কম রাত্রে হইলে হয় না, যেই বেশি রাত্র বাড়তে থাকে যেন ওই লোকদের ওইখানে যেমন ওই অশরীরী জিনদের আগমন একটু বেশি হইতে থাকে এবং তাদের পিছপিছানি। তো আমি বললাম, অনেক সময় ঠাট্টা করে আমি বলতাম, বেশি রাত্রে নদীর মেঘনার হাওয়া, এটা গাব গাছের পাতায় পাতায় ঘষা, আপনারা এটা ওই রকম মনে করেন। বলে মিয়া ভাই আমাদেরকে বুঝাইতে যায় না, আমরা হুজুরের সঙ্গে ছিলাম, তো হুজুরের কিছু আমরা কারামত, ওই যুগে হুজুরের এই সমস্ত জিনদেরকে মানে প্রতিকার করা, জিনদেরকে ঠেকানো, ডাকায় আইনা জিনদেরকে ইয়ে থেকে ছাড়াই দেওয়া, এগুলি আমরা দেখছি। এখন ওরা এসে এখানে বাসা বাঁধতেছে, এটা আমাদের বিশ্বাস এবং আমরা কিছু টেরও পাচ্ছি। শেষ পর্যন্ত আপনি তখন কি করলেন? শেষ পর্যন্ত আর কি করব, আমি আমার এডামিসি রাখতে পারলাম না, আমি আমার এক গোয়ার তুমি রাখতে পারলাম না, আমার সিদ্ধান্ত পাল্টাইতে হলো, গাছটা কেটেই ফেললাম গত কয়েক মাস। এবং গাছ কাটার পরে তো কোনো ক্ষতি হয় না, পরে কোনো ক্ষতি হয় নাই, এবং অন্যান্যরা এখন খুব ইজি ফিল করে, যেখানে আমাদের আর কোনো ওই রকম কিছু শুনি না। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আসলে অনেকগুলো ঘটনা আপনার কাছে শুনলাম এবং আপনাদের আতিথেয়তায় আমরা আসলে মুগ্ধ। আপনারা অনেক করেছেন আমাদের জন্য। আমরা এখানে এতজন মানুষ এসেছি এখানে, এবং আপনাদের মানে এখানে এসে এত রাত পর্যন্ত আপনারা সবাই জেগে বসে আছেন। এখানে বয়োজ্যেষ্ঠরা যেরকম রয়েছেন সেরকম একদম কনিষ্ঠ যারা অনেক অল্প বয়সের ছেলে মেয়েরাও রয়েছে, তারা সবাই জেগে রয়েছেন এবং চারপাশে অনেক মানুষ এখন পর্যন্ত আমরা সবাইকে এখনো মানে জাগিয়ে রেখেছি, এটা মানে আসলে তুলনা হয় না। যাই হোক, মিথিলা আমাদের SMS করেছেন এবং SMS করে বলেছেন যে আমাদের সাথে তিনি রয়েছেন। মারুফ আমাদের সিলেট থেকে এসে যে আপনার ঘটনাটা না লিখে সরাসরি আপনি যদি আপনার ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দেন আমাদের কাছে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি আবারও বাবুভাইয়ের কাছে আরেকটা ঘটনার জন্য এবং পরবর্তী ঘটনায় যাব। আমরা আরো বেশ কিছু সময় রয়েছি আপনাদের সাথে। আমরা বলেছি যে আমরা আরো মানে একটু বোনাস আওয়ারে যাচ্ছি। আমরা বোনাস আওয়ারে একটু মানে ভয়ের পরিমাণ মানে বোনাসের হাতে দিতে হবে, যেটা রেগুলার ভয় তার চেয়ে বেশি একটা ভয়ের একটা ঘটনা শুনি আমরা। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা আপনার এই জিন রিলেটেড, যেহেতু জিন নিয়ে তো কথা হচ্ছে এখানে, এটা আমি শুনেছি সোহেলের কাছে। সোহেল আপনার সে থাকতো হচ্ছে নড়াইল জেলায়। আচ্ছা, নড়াইল জেলায় থাকতো। তো যেটা হয় যে উনি ওখানে নড়াইলে ওখানে একটা জায়গায় আপনার কাজ নেয়, চাকরি নেয় একটা সময়। তো যেখানে কাজ নেয়, যেই মানে উনি ছিল একজন সম্ভ্রান্ত হিন্দু ভদ্রলোক। আচ্ছা, তার ওখানে আড়ত এবং ব্যবসা ছিল আপনার জিনিসপত্র আনা নেওয়ার। সেগুলো উনি এক্সপোর্ট ইম্পোর্ট করতো এবং মানে জিনিসটা হচ্ছে ফসল টাইপের জিনিস আর কি, ফসল টাইপের জিনিসের ব্যবসা করতো। তো ওখানে গোডাউন ছিল, গোডাউনের চার্জে ছিল, সে কাজ করতো। তো ওই যিনি ছিলেন আর কি ওনার মালিক, তো সে তাকে একদিন বলে যে, আমি নামটা বলছি না আর কি, তার নাম আমাকে বলেছি, তো উনি বলে যে আমার এখানে একটা রুম আছে, আমি পেইন্টিং কালেক্ট করি। আচ্ছা, তো তুমি এই রুমটাতে কখনো যাবা না, রুমটা যদিও খোলা, আমি তালা মেরে রাখি নাই, বাট তুমি যাবা না, এবং এটা অনেক পুরানো রুম, এখানে তুমি যাবে না। তো সোহেল বলে যে ঠিক আছে স্যার, আপনি মানা করছেন, আমি যাব না। তো এনিওয়ে সে যায়ও না এখানে। আচ্ছা, তো বাসাটা থাকে, বাসাটা বেশ বড় একটা মানে পুরানো অনেকটা জমিদার বাড়ি টাইপের একটা বাসা, দোতলা নিয়ে, এবং নিচতলা একটা অংশে তার গোডাউনের মতো, আর এই পাশে অফিস রুম এবং অনেকগুলো খালি কামরা আছে থাকার জায়গাটাকা। তো ওখানে থাকে, দেখে যে ওই যে ওর যে মালিক তিনি আর তার স্ত্রী ছাড়া তেমন কেউ নাই, একজন মানুষ আছে, কাজ করে চলে যায়। তো ও কিউরিয়াস হয় যে এত বড় বাড়ি, ওনারা দুজন থাকে। তো জিজ্ঞেস করে ওই কাজের মানুষটার সাথে, একদিন জিজ্ঞেস করে যে এখানে কাহিনী কি স্যারের, মানে স্যারের এত বড় বাড়ি খালি পড়ে থাকে, উনি কি মানে কবে থেকে এখানে আছে? বলে যে এটা স্যারদের মানে পৈতৃক সম্পত্তি আর কি, অংশীদারিত্ব হিসেবে পাওয়া, এবং উনি অনেক বছর ধরে আছেন এখানে। আচ্ছা, তো মানে বেশি কিছু বলতে চায় না, এতটুকু বলেই তাকে ক্ষান্ত হয়। তো সোহেল যেটা করে, বাড়িটায় ঘোরাফেরা করে, কিন্তু সে ওই যে রুমটা তাকে যেতে মানা করছে সেখানে যায় না সে। আচ্ছা, এবং আরো কিছু অংশ সেই করে। আর ওকে থাকার জন্য যেটা দিয়েছিল বাসার সামনের দিকে একটা রুম, সেখানেও থাকতো রাতের বেলা। আচ্ছা, তো
কয়েকদিন থাকার পর ওর কিউরিয়াসিটির মাত্রাটা একটু বাড়ে, মানে মানুষের বোরিং লাগে এবং তার ওখানে চলাফেরারও তেমন কেউ নাই। তো সে বের হয় আর কি রাতের বেলা, একদিন রাতে বের হয় সন্ধ্যার দিকে, হেঁটে হেঁটে বাড়িটা ঘুরতে থাকে আর কি। তো ঘুরতে ঘুরতে ও যখন নাকি দেখা যায় যে ঘরের বাড়ির যে মধ্যবর্তী জায়গাটা সে ক্রস করে, আচ্ছা, তখন ওর কেমন গা ঝিমঝিম মানে একটা ভাব চলে আসে, মানে গা ছমছমে একটা পরিবেশ উপলব্ধি করা শুরু করে, যে মানে একটু অ্যাবনর্মাল লাগে তার কাছে শরীর এবং আশেপাশের পরিবেশটাই। এরকম করতে করতে সে ওখানে একটা বৈঠকখানা ছিল পুরান, সেখানে যখন যায় সেখানে যে মনে কথা বলতেছে কেউ, তো মনে হচ্ছে মানুষজন আছে এখানে। বলে যে এখানে তো থাকার কথা না, কারণ স্যারের কাছে দিনের বেলা কিছু মানুষ আসে দেখা করতে, সেটা ওনার গদি ঘর যেটা সেখানেই আসে, এর পেছনে কেউ আসে না। তো সে আস্তে আস্তে হেঁটে যায়, হেঁটে যে মনে হচ্ছে যে ঘরের ভেতর কথা বলছে মানুষ। তো ওখানে যে না কেউ যখন নাকি গেটটা যেখান থেকে উকি দেয়, তখন দেখে ভিতরে কিছুই নেই, একদম অন্ধকার, কিচ্ছু নেই, মানুষজন কিছুই নেই। তো তখন সে একটু ভয় পেয়ে যায়, এত বড় বাড়ি এবং বাড়িটা মানে পুরানো, আসবাবপত্র পুরানো, মানে ঝাড়া পোছা করা হয়, মাঝে মাঝে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় সবকিছু। তো ও চলে আসে। এরকম সে পরের দিন বা তারপর দিন, দু একদিন পরে হঠাৎ তার ইন্টারেস্ট হয় যে ওই যে রুমটা, পেন্টিং এর রুম, সেখানে যেতে কেন মানা করছে। আচ্ছা, এটা সে চিন্তা করে সে বলে যে আমি জাস্ট উকি দেই, একটা ঢুকবো না, যেহেতু ওই বৈঠকখানায় সে উকি দিয়েছিল সেরকম সে যায়। আচ্ছা, তো যখন সে ওই পেন্টিং এর রুমটায় যায়, দেখে মনে হচ্ছে দরজাটা হালকা খোলা এবং ভিতরে আপনার আলো জ্বলছে, এবং যে মানে ওই রুমটার ভিতরে মানে হালকা আলো, মানে ওখানে স্যান্ডেলিয়ার ছিল, ঝাড়বাতি ছিল, তোর মনে হচ্ছে ঝাড়বাতি গুলো চলছে ডিম লাইটের মতো। তো ওখানে ও যে দেখে যে ওখানে যে ছবি, অনেকগুলো ছবি মানে পেন্টিং রাখানো, দেওয়ালে সাজানো, তো সেই পেন্টিং এর সামনে একটা মানুষ দাঁড়ানো। মানুষটা হচ্ছে মানে ও ঝাউর করতে পারে না, এটা ছেলে না মেয়ে, কারণ পুরো একটা মানে গাউনের মতো পরা, পুরো আর কি মাথা ঢাকা একটা কাপড়ের মতো পুরো। আচ্ছা, তো ভালো মতো খেয়াল করে দেখে যে একটা মহিলা, সে একটা পেন্টিং এর দিকে তাকিয়ে আছে। তো ওখানে মহিলাটার মানে যে ভাবভঙ্গি যেটা ছিল, মানে চেহারার এক্সপ্রেশনটা খুব মানে ফানি, মানে হাস্যকর টাইপের, মানে সে ভেঙচি কাটছে, তাকাচ্ছে নিজের মতো। তো সে খুব হয়ে মানে সে মানে একটু স্পেল বাউন্ড হয় আর মানে একটু ভয়ও পায়, মানে তাকানোটা খুব নর্মাল না, অ্যাবনর্মাল টাইপের। তারপর সে যখন তাকায় আর একটা জিনিস দেখে সম্পূর্ণ ভয় পায়, প্রচন্ড ভয় পায়। কি, পেন্টিংটা তাকিয়ে দেখে যে ওই মহিলাটা যার দিকে তাকিয়ে আছে পেন্টিংটা, পেন্টিং এর মহিলাটাই পেন্টিং এর দিকে তাকিয়ে আছে এবং বিভিন্ন রকম মুখভঙ্গি করতেছে, এবং সে প্রচন্ড রকমের ভয় পায়। আচ্ছা, তো ওই যে ক্যারেক্টারটা থাকে, মানে যে মহিলাটা মুখভঙ্গি করতেছে, ও দাঁড়ানোর পরে ওর দিকে ঘুরে তাকায়, তোকে একটা হাসি দেয়। হাসিটা দেওয়াতেই সোহেলের মানে মনে হয় যে মানে সে পৃথিবীতে নাই, মানে পুরোপুরি তার মানে চেতনা লোপ পায়, এরকম একটা অবস্থা। তারপর সে যেটা দেখে এটা আরো ভয়ঙ্কর, যে মহিলাটা প্রায় নাই, এখানে ভ্যানিশ। ওর মনে হলো যে পেন্টিং এর মধ্যেই ঢুকে গেছে সে, হ্যাঁ, এবং সে প্রচন্ড রকমের ভয় পায় এখানে। যাক, ভয় পেয়ে সে ওইখান থেকে মানে কোনো মতে তার রুমে চলে আসে, এসে সে মনে করেন ঘুমায় পড়ে। এবং পরদিনই তাকে তার মনিব ডাকে, ডেকে তাকে জিজ্ঞেস করতেছে যে সোহেল, তুমি এখানে চাকরি করো, তুমি কি গতকালকে তোমাকে মানা করছিলাম, তুমি কি ওই পেন্টিং রুমের দিকে গেছিলা? তো সোহেল বলে, জি স্যার, আমি গেছিলাম। উল্টাপাল্টা কিছু দেখছো সেখানে? বলে যে আসলে স্যার আমার কাছে ওরকম আমি ক্লিয়ার না, বাট আমার মনে হয় না ভালো কিছু এখানে আমি দেখছি। তোমাকে আমি নিষেধ করছি কারণ ওখানে কারণ আছে, তুমি ওখানে যাবা না। উল্টাপাল্টা কিছু ঘটে। তো সোহেল এরপরে ভয় পায় এবং সেই স্যারকে বলে যে আমি এখানে কাজ করবো না, আপনি এখানে। বলে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? বলে হ্যাঁ। বলে কেন? বলে আপনার বাসাটা আমার সুবিধা লাগে না, আমি এখানে কাজ করবো না, সেখান থেকে চলে যায়। এনিওয়ে, সে কিছুদিন পরে সে মানে ওখান থেকে সরে আসে, ওই বাসা থেকে সরে যায়, দিয়ে ওখানে সে একজন হুজুরের সাথে কথা বলে আর কি, মানে গল্পে গল্পে আর কি। তো বলে যে আমি এখানে এক বাসায় ছিলাম, সেখানে এরকম এরকম জিনিস দেখছি। তো সে হুজুর তাকে বলে কি, জিনিসটা হচ্ছে এই যে জিন, মানুষের বাসায় যে ছবি থাকে, ছবি, তারপর পোস্টার বা মূর্তি, এসব জিনিস থাকে, জিনরা এগুলো খুব পছন্দ করে এবং তারা এটা দেখে বিমোহিত হয়। যখনই দেখে ওই জিনিসটা দেখে তারা বিমোহিত হয় এবং তারা চেষ্টা করে সেটার মতো ফেস করতে, সেটার মতো চেহারা করতে, এবং তারা ওইটার সাথে খেলে এবং তারা, এটা ওনার বক্তব্য, হ্যাঁ, ওই যে হুজুরের মতো, এবং তারা এক পর্যায়ে সে ছবির ভিতরে আশ্রয় নেয় বা সে মূর্তির ভিতরে তার কায়া প্রতিষ্ঠা করে এবং অনেক রকম কাণ্ড কারখানা হয়। এর জন্য বলা হচ্ছে যে মানে এই মুসলমানদের ধর্মে বলা হচ্ছে যে এই জিনিসগুলো রাখতে না, ছবি টবিগুলো মানে ভিজিবল ভাবে রাখতে না সামনে। দিস ওয়াজ দ্য লজিক, মানে হুজুর তাকে বলে দেয়। তো এটা শুনে সোহেল একটা ব্যাখ্যা পায় এবং পরে সেটা সে মনে করেন যে
মেনে চলে। এবং অ্যাজ ফার অ্যাজ আই নো, আমিও যতটুকু জানি কথাটা সত্যি, মানে আমাদের এসে বলা আছে যে আপনি ছবি ভিজিবলি রাখাটা ঠিক না। ওকে, জিনরা এটা করে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে আরো এসএমএস রয়েছে, এসএমএস আমি পড়বো, তবে তার আগে আমি একটু আরেকটা ইমেল পড়তে যাচ্ছি। আমাদের এখানে ইমেলে দেখতে পাচ্ছি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমার নাম শান, আমি নওগাঁর উকিলপাড়া থেকে লিখছি, আমার সালাম নিবেন। আমি চাই যে আমার এই ঘটনাটা পড়ে শোনানো হোক। এবং এই ঘটনাটা যেটা আমি আপনাদের সাথে বলছি সেই ঘটনাটা আমার এক খালামণির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার খালামণির নাম সাথী এবং এই ঘটনাটি 2004 সালের ওই সময় খালামণি আর খালুর পঞ্চগড়ের কোনো এক জায়গায় ঘটেছে। বাসা ভাড়া থাকতেন তারা। বাসার ঘটনা এমন ছিল যে নিচতলা বাসা এবং এক সাইডে দুইটা ঘর পাশাপাশি এবং এক সাইডে রান্নাঘরের দুই পাশে ছোট ছোট জানালা, আর জানালার ঠিক ডান পাশেই ছিল একটা লেবুর গাছ। খালু সারাদিন অফিসে থাকতেন। খালামণির দ্বারা খালামণি সব বাসার কাজ একা তার পক্ষে করা সম্ভব হয়ে উঠছিল না, তাই খালামণি আর খালু মিলে একটা ছোট ছেলেকে কাজে রেখেছিলেন। খালামণির কোনো ছেলে ছিল না, তাই ওই ছোট ছেলেকে খালামণি তার নিজের ছেলে বলে মানত। ছেলেটার নাম ছিল বিপ্লব। সেই ছেলেটা আমার খালামণিকে মা বলেই ডাকতো। খালামণি সেই ছেলেটার হাত দিয়ে লেবুর গাছ থেকে লেবু পেড়ে নিত। এবং একদিন খালামণি রান্নাঘরে কাজ করছিলেন, এমন সময় ছেলেটা এসে বলল যে লেবু পেড়ে দিতে। খালামণি তখন বলল যে যা গাছ থেকে লেবু পেড়ে আন। তো ছেলেটা তখন লেবু পাড়তে গেল এবং হঠাৎ ওইখান থেকে ওই ছেলেটার আর্তনাদ শোনা গেল। ওই আর্তনাদ শুনে ছুটে গেল খালামণি এবং গিয়ে দেখলো যে ছেলেটা গাছ থেকে পড়ে সেন্সলেস হয়ে গেছে। এবং খালামণির ওই মুহূর্তে খালুকে সে ফোন করলো এবং খালু ওইখান থেকে খুব তাড়াতাড়ি এসে ছেলেটাকে ঢাকার কোন একটা হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে গেল এবং 2 ঘন্টা পর ছেলেটার মৃত্যুর সংবাদ এলো। একেবারে ভেঙে পড়লো খালামণি। খালামণিকে সান্ত্বনা দিয়ে বাসায় নিয়ে আসলো। 2 মাস কেটে গেল। একদিন খালামণি রান্নাঘরে কাজ করছিলেন, এমন সময় খালামণির কানে আসে যে ওই ছেলেটার আওয়াজ। খালামণি রান্নাঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখেন যে ওই লেবুর গাছটার নিচে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা। খালামণিকে বলছে যে মা, লেবু খাবেন না? এই দৃশ্য দেখে খালামণি ওইখানে সেন্সলেস হয়ে গেল এবং এরপরে খালামণিকে খালু ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার বলে যে অতিরিক্ত প্রেসার ওঠার কারণে তিনি সেন্সলেস হয়ে গেছেন। এরপর খালামণির জ্ঞান ফিরলে খালু বলে যে কি হয়েছিল। তখন খালামণি সবকিছু খুলে বলেন তাকে এবং খালু সবকিছু শুনে বিশ্বাসও করেন। এরপর খালামণি বলেন যে খালুকে বলেন যে বাসাটা চেঞ্জ করে ফেলতে এবং নতুন একটা বাসায় যেতে। তারা বাসা চেঞ্জ করে এবং বাসা চেঞ্জ করে তারা পঞ্চগড় থেকে চলে আসেন রাজশাহীতে এবং তারপরে আর কোনো ঘটনা এরকম ধরনের আর কোনো ঘটনা ঘটেনি এবং এটাই ছিল তার ঘটনা। এবং তিনি লিখেছেন যে ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনার ঘটনা আমি পড়ে শোনালাম। আমরা এসএমএস পেয়েছি। পাপড়ি আমাদের প্রথমবারের মতো আসছেন, জানতেন না। তার আগে আমি একটু ওনার কাছ থেকে আসি। উনি দেশের বাইরে থেকে এসেছেন আমাদের এখানে একজন। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম এহসান। আহসান, আপনার কেমন লাগলো? আমার কাছে জায়গাটা খুবই চমৎকার লেগেছে। আপনাদের সিলেকশন খুবই ভালো। এট ফার্স্ট যখন এখানে আসলাম সবাই খুব দৌড়দৌড়ির মধ্যে ছিলেন, জায়গাটা দেখতেছিলেন, উপলব্ধি করছিলেন। সময় যত যাচ্ছে জিনিসটা এখন একটু বেশি স্কেরি লাগছে, আরো বেশি স্কেরি লাগছে টু বি অনেস্ট। কারণ চারিদিকে লাইট টাইট নাই, সবাই। এবং আপনি বলছিলেন যে আমাদের এখানে আমাদের মোহাম্মদ বজলুল হক যে ঘটনা বলছেন, আপনি বলছেন যে এটা আপনি বিশ্বাস করেছেন কারণ আপনার কাছে মোটামুটি কাছাকাছি একটা ঘটনা আপনার জীবনেও ঘটেছিলেন। আচ্ছা, ওকে। আমরা পরবর্তীতে একটু আবার যাই হচ্ছে আমাদের বন্ধু গ্যারাজের সদস্যদের কাছে। আপনার নামটা সবারই নাম বলে আপনারা বলেন যে কেমন লাগছে আজকের দিনটা। রাব্বি। জি। আর আমি নওগাঁ থেকে এসেছি। আমার অনেক ভালো লেগেছে আর আমি কখনোই ভাবিনি যে আমি এত সুন্দর একটা ইয়েতে আসতে পারবো। আচ্ছা, আর আমি অনেক খুশি হয়েছি। কেন ভাবেননি ভাই? আমরা মানে কি মনে করেছিলেন? মনে করেছিলেন যে আমরা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আমরা শুনি। আমি তানজিলা। হ্যাঁ তানজিলা, আপনার তো ঘটনা নাই, সুতরাং আপনার এখন একটু ভালোভাবে বলতে হবে যে কেমন লাগছে আসলে। এখন একটু ভয় ভয় লাগছে কারণ কিছুক্ষণ আগে আমরা একটা রুমে ছিলাম। আচ্ছা। একটু রেস্ট নেওয়ার জন্য আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছিল। রুমটার ভেতরে ঢোকার পর একটু অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, জানি না কেমন। আচ্ছা। অ্যাকচুয়ালি রুমের বিছানাটা একটু অন্যরকম ছিল, অনেক পুরনো আমলের ছিল। রুমের ফ্যানের সাথে কোনো ইলেকট্রিক লাইন কানেকশন ছিল না, যেটা আমার কাছে বেশি ভয়ঙ্কর লাগছিল। এছাড়া
মোটামুটি জায়গাটা আসলে অনেক সুন্দর, নদীর পাড়ে অনেক বেশি ঠান্ডা, আচ্ছা ভালোই লাগছে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের না, কোনো? অবশ্যই আচ্ছা, না। ওকে। আমরা পরবর্তীতে আমাদের আরো একজন বন্ধু গ্যারেজের সদস্য রয়েছেন, আপনার নাম বলে তারপর আপনি বলুন আমি যে কেমন অ্যাঞ্জেলা। লাগছে। জি। আমারও ভালো লাগতেছে, এবং আমি এবং তানজিলা এবং একটা রুমে গিয়েছিলাম এন্ড উই স এ কাইন্ড অফ হন্টেড বেড, লাইক আপনাদের কাছে মনে হচ্ছে এটা হন্টেড বেড? আচ্ছা, ওকে। আচ্ছা এখন একটু ভয় ভয় লাগতেছে তাই। আচ্ছা, ওকে। আপনারা তো হ্যাঁ সেটাই, এখানে গাব গাছটা থাকলে আজকে সবার একটু মানে সঙ্গে সঙ্গে একটু এক্সপেরিয়েন্স করানো যেত যে কেমন লাগে আসলে। আপনি একটু বলবেন, আপনি কি একা বাইরে গিয়েছিলেন না পুরোটা সময় আমাদের সাথে আছেন? না, আমি পুরোটা সময় এখানে ছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি হিমু আবার। জি। আর কিছুক্ষণ আগে আমি আর আমার একটা ভাইয়া, ফজলি ভাইয়া, জি জি, বাইরে গিয়েছিলাম, মানে পাড়ে, নদীর পাড়ে। তো জিনিসটা একবারে ছিল ফাঁকা, শুনশান। ভালো লাগছে তখন? ভালো লাগছে, জিনিসটা আসলে খুব ভালো লাগছে, আর খুব মানে ঠান্ডা। এক্সপেক্ট করেছিলেন যে কিছু ঘটে কিনা? মানে এখন হ্যাঁ চাচ্ছি, এখন চাচ্ছি কিছু একটা ঘটুক। ঢাকা অনেক দূর, হ্যাঁ মানে যাওয়ার সময় হতে পারে। হ্যাঁ, ওয়েটিং ফর দিস। হ্যাঁ, আপনারা সবাই একে একে এখান থেকে হেঁটে হেঁটে গাড়ির কাছে যেতে পারেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওকে। আমরা তারপরে হচ্ছে যাই ইয়ের কাছে। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন আবার প্লিজ। আমি অভি। জি রাসেল ভাই, আমি সর্বপ্রথমে থ্যাঙ্কস জানাতে চাই বন্ধু গ্যারাজ, রেডিও 40 এন্ড গ্রামীণ ফোনকে। আচ্ছা, কারণ তাদের আনটিল আনলেস দে অ্যারেঞ্জ দিস প্রোগ্রাম, মানে আমরা এখানে আসতে পারতাম না, জি, আর আমরা এই অপরচুনিটিটাও পেতাম না। তার মানে আপনারা এনজয় করছেন? রাইট, মানে উই আর এনজয়িং এ লট, নট অনলি এনজয়িং, উই আর এনজয়িং এ লট। আচ্ছা, নেক্সট টাইমও কি আপনারা ঘটনা পাঠাবেন বন্ধু গ্যারাজে? অফকোর্স আসল ভাই, এটা আমাদের জন্য একটা অপরচুনিটি হয়ে যা দাঁড়াবে যে আমরা যদি নেক্সট টাইমও যদি আমরা কোনো অপরচুনিটি পাই, দ্যাট উড বি মানে ভেরি মাচ, উইল বি ভেরি মাচ হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, আর মাঝখানের সময়গুলোতে আমাকে ঘটনা পাঠিয়ে আর অফকোর্স রাসেল ভাই, আমি বন্ধু গ্যারাজ আর এই ভূত এফএম এর সাথে অলওয়েজ কানেক্টেড থাকবো। ভূত এফএম এর মানে ইমেল অ্যাড্রেসটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন তো একটু শুনি। আচ্ছা আচ্ছা রাসেল ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার কাছে এই মুহূর্তে মানে জায়গাটা খুবই স্ক্যারি লাগছে, আর যদিও আমরা অনেকে এই মুহূর্তে এই একই জায়গাতে আছি, কিন্তু আমার মনে হয় যে যদি কাউকে একা ছেড়ে দেওয়া হয়, জি জি, তাহলে এই জায়গাটা মানে সে তখন বুঝতে পারবে যে হাউ মাচ ইট ইজ হন্টেড। এত রাত্রে ঢাকা শহরে ছাদের উপরে কেউ দাঁড়িয়ে থাকলেও ভয় পাবে, এটা তো স্বাভাবিক। না, জায়গাটাতে আমরা আছি যে নদীর পাড়ে, তারপরে একটা মাজার আছে, তারপরে মসজিদ আছে, তার মধ্যে জায়গাটা মানে এভরিওয়ান উই নো যে জায়গাটা হন্টেড। আর আমরা যখন ঘুরছিলাম ট্রাই করে দেখতে পারেন ওই নদীর পাড়ে যে আপনারা আয়না টায়না নিয়ে দেখতে পারেন যে কিছু দেখা যায় কিনা, মানে আসলে সিরিয়াসলি যেটুকু সময় আমরা প্যাক আপ করবো ততক্ষণ আপনারা কিন্তু আসলে পারে গিয়ে দেখতে পারেন। মানে আমি একটা সিচুয়েশন, একটা ইভেন্ট আমি শেয়ার করতে চাই। আমরা যখন ঘুরছিলাম আর কি সবাই একসাথে, তখন আমাদের হাতে দুটো টর্চ লাইট ছিল। তো আমরা প্রায় টর্চ গুলা লাইট জ্বালাচ্ছিলাম গাছের মধ্যে। তখন একটা জায়গাতে দেখা গেল যে অনেকগুলা লাইট জ্বালানোর সাথে সাথে ওই গাছ থেকে অনেকগুলা কাক একসাথে উড়ে একটা মানে একটা গাছ থেকে একটা জায়গা থেকে আরেকটা গাছে অথবা উড়ে চলে গেছে। তখন হঠাৎ করে কিন্তু জিনিসটা খুব ভয়ের ছিল যে এতগুলা কি যাচ্ছে, পরে বুঝতে পারলাম যে এগুলা কাক ছিল। ওকে, তো ওই মুহূর্তটা খুবই ভয়ের ছিল আমার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন আপনারা, এবং এতটা পথ আমাদের মানে এসে জার্নি করে তারপরে, এবং বন্ধু গ্যারাজে তারপরে তো হচ্ছে মানে কক্সবাজারে যারা রয়েছেন তাদেরকেও আমি দেখলাম যে তারা আরো কষ্ট করেছিলেন, এবং আমি এখানে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের পরম আতিথ্যতা দিয়েছেন, বিশেষ করে মোহাম্মদ বজলুল হক, আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা এখনো পর্যন্ত এত কষ্ট করে আপনি আমাদের সাথে রয়েছেন, অনেক 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 ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, এবং আসলে যে আপনারা আচ্ছা, আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ এবং আপনি নিজেও বয়ান দেন, আপনি একটু বলেন তো যারা ওই যে মানে সাধারণত মনে করেন যে আসলে ভয় পাওয়ার মতো কিছু নাই, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন একটু? যে ভয় পাওয়ার মতো কিছু নাই, এটা মনে এক সময় আমিও করতাম। আচ্ছা, যে আমি যেহেতু এই পড়াশোনা করেছি বাংলা সাহিত্য নিয়ে, জি, আমি এই অতি প্রাকৃত মানে বিষয়ের উপরে সুপারন্যাচারাল কোনো বিষয় নিয়ে, সুপারন্যাচারাল কোনো কিছু, এটা অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স, এদের এই সম্পর্কে আমি হয়তো ধারণা এরকম থাকতো না যে না সুপারন্যাচারাল বলে জিন ভূত বলে কিছু নাই, এরকম একটা চিন্তা ধারণা ছিল। কিন্তু আমার সামনে হররোজ যে সমস্ত ঘটনা আমি দেখতাম, যে ওইগুলি থেকে আমার আমি আর ওই বিশ্বাস আমি পোষণ করতে পারতাম না। তারপরে আমার জীবনে যে ওই যে বললাম যে মসজিদে এরকম কিছু ঘটনা আমার জীবনে ঘটে গেছে, যে আমি আমার ওই বিশ্বাসটাকে বদ্ধমূল করে দিছে যে দেয়ার ইজ
ইনভিজিবল কিছু আছে, জিনেরা আছেই, এবং তাদের উপস্থিতি আমাকে ভালোভাবে টের পাইয়া দিয়েছে অনেক সময়। বললাম যে মসজিদের একটা ঘটনা, যেভাবে ডাক দিল, এমন একটা মানে কমন খুলে দেখি যে একজন প্রাচীন রোগী, যে জিনে আক্রান্ত ছিল, তার চেহারায় নিয়ে সে আমাকে এরকম ভাবে আবার ভেঙচি কাটা শুরু করলো। সে ওই যুগে যা করতো রোগী অবস্থায়, ওই রোগীর চেহারা এসে জিন আমাকে আপনি দেখলেন, এরকম হলো। তো আপনাদেরকে অনেকই ধন্যবাদ আজকে আপনাদের এই অ্যারেঞ্জমেন্ট, আপনাদের এই, আমি মনে করি যে বর্তমান আমাদের এই যে অস্থির সমাজের মধ্যে, এই অস্থির সমাজের মধ্যে অতি প্রাকৃত এই সমস্ত বিষয়গুলি তুলে আনা, এটা একদিকে কিন্তু খুবই নিরাপদ। এটা আমি মনে করি নিরাপদ কোন দিকে, যে অন্য সব মানুষের ছেলে পেলে, যুবক ছেলে পেলে, তারা অন্য ভীষণ রকমের নানান রকমের স্ক্যান্ডেলে এবং অপকর্মে জড়িত থাকার পরিবর্তে এটা যে তারা যে এই সুপার ন্যাচারাল এই নিয়ে যে কিছু করে, আমি তো মনে করি এটা আসলে একটা সুকুমার বৃত্তি বা মানুষের একটু আবিষ্কার করার, এবং আপনাদের এই শ্রমটা, এত রাত জেগে একটা উপভোগ্য একটা অবস্থা, আপনাদের পরিবেশনটা সত্যি, এটা আমি মনে করি যে এগুলি এই লাইনে কাজ করা উচিত। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ, আপনাদের ব্যবহার এবং ভালো লাগলো। আপনাদেরকে শুধু আপনাদের সবাইকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে আরো অনেক বেশি ধন্যবাদ। আপনাদেরকে শুধু বিরক্তই করে গেলাম আমরা। আমাদের এখানে ফেসবুকে অনেক এখানে দেখতে পাচ্ছি যে কমেন্ট এসেছে এবং সবাই প্রশংসা করছেন বেসিক্যালি, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে অসম লাগছে ভূত এফএম। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি ফেরারি মন লিখেছেন ফার্স্ট টাইম ভূত এফএম শুনছেন তিনি, বাহ চমৎকার। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন এমডি আনাফি ইসলাম যে ভালো লাগছে ক্যারি অন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন মুহাতামিম রিফাত, এবং আমাদেরকে এখানে লিখেছেন দেখতে পাচ্ছি যে রিবন ইসলাম সহ আরো অনেকেই। আমাদেরকে এছাড়াও তাহিদ রোহান লিখছেন যে আর ভয় নাই, এখন ভয় শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। রোমেন বড়ুয়া আমাদের লিখেছেন অসম। আমাদেরকে এছাড়া আরো অনেকেই লিখছেন। আপনি যদি ফেসবুকে লিখতে চান, এখন আমি SMS করতে বলবো না, যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell, এবং সেখানে গিয়ে আপনি অবশ্যই কমেন্ট করুন, এবং সারা সপ্তাহ জুড়েই আপনাদের এই কমেন্টগুলো আমরা পড়বো। আজকে আর হাতে সময় নেই, আগামী সপ্তাহে বেশ দারুণ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো নিয়ে আবারও ফিরে আসবো ঠিক একই সময়ে, এবং অবশ্যই আপনারা সেইটার জন্য রেডি থাকবেন। এবং আমি আজকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এখানে সহযোগিতা করেছেন, আমাদের এইখানে এই জায়গাটা খুঁজতে এবং এই জায়গাটা ম্যানেজ করতে। দুজনের নাম শুরুতে না বলে না, একজন হচ্ছে ফারনান এবং একজন হচ্ছে ফুয়াদ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। এবং এছাড়াও স্টুডিওতে যারা এখানে আমাদের, বিশেষ করে আমাদের এখানে আমাদের পুরো টিমকে নিয়ে এসছেন এবং এখানে অনেক ভালোভাবে আমাদের টেক কেয়ার করছেন। জিলানি আমাদের সাথে রয়েছেন, সুমন ভাই, এবং আমাদের সাথে এখানে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন শাহিন ভাই। স্টুডিওতে আমাদের সাথে কোনো কাজ নাই, আজাইরা আছেন আমাদের সাথে, মিশু ভাই ওখানে মিউজিক করছেন, অমিয়া আছে, সারজিনা আছে, রনি আছে, এমনি ওয়েট করছে আমাদের জন্য আর কি, যে এবং শো শুনছেন ওখান থেকে। যাই হোক, আমরা জোর করে হলেও সারজিনা, রনি, অমিয়া সবাইকে শো শোনাতে পেরেছি, এই জন্য আমরা নিজেদের গর্বিত মনে করছি। আগামী সপ্তাহে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।